হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য গাইডেন্স ওয়ার্ল্ড। আজকে আমরা যে টপিকসগুলোকে নিয়ে তোমাদের আলোচনা করব তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিতে চাই। আমি হলাম ডক্টর আতাউল, তোমাদের ফ্যাকাল্টি হেলথ অ্যাপটিটিউড, যে সাবজেক্টটা তোমাদের বোর্ডে লেখা আছে সেটারই আমি ফ্যাকাল্টিস। এবং এখানে আমরা যে হাই এল টপিক, যেটা 2026 জেন ফার্স্ট এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলোকে আমরা ডিসকাস করব। যে কোশ্চেন্সগুলো তোমরা মাস্ট যে করেই যেতেই হবে এবং যে টপিকসগুলো তোমাদেরকে পড়েও যেতে হবে, কারণ এই সাবজেক্টটা যেহেতু এবছর নতুন অ্যাড হয়েছে, সো বুঝতে পারছো কত বড় একটা কম্পিটিশন এবং নাম্বার গেইনিং এর জায়গা। ব্যাপারটা হচ্ছে বাকিরা কিন্তু হেলথ অ্যাপটিটিউড ব্যাপারটাকে নিয়ে এত সিরিয়াস নয়, কিন্তু তুমি যদি সিলেবাসটা দেখো সেখানে 20 নাম্বার এখান থেকে আসছে। এখন তোমার বায়োলজিতেও 20 এবং হেলথ অ্যাপটিটিউডেও 20। এখন তুমি এটা ভাবতেই পারো যে স্যার এটা তো একেবারে নতুন একটা সাবজেক্ট। হতে পারে এটা নতুন সাবজেক্ট, বাট আমাদের কাছে তো নতুন নয়। আমরা তোমাদেরকে এই সাবজেক্টটা এই 2-3টে সিরিজের মধ্যে এমন ভাবে পড়াতে চাই যে তোমাদের ফার্দার কোনো সমস্যা যেন না হয়। এবং অ্যাটলিস্ট আমি এইটুকু আশা করি যে গাইডেন্স ওয়ার্ল্ড নয়, আমাদের যত স্টুডেন্ট আছে যারা এই ক্লাসগুলো করবে তারা এই সাবজেক্ট রিলেটেড কোশ্চেন্স গুলো অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে আসবে এবং তারা একটা ভালো গেইন করে একটা গভর্নমেন্ট সিট আমাদেরকে উপহার দেবে। সো এখন ক্লাসের শুরুতেই আমি একটু তোমাদেরকে বলি যে তোমরা এই লেকচারটাকে কিভাবে ইউটিলাইজ করবে। মানে এমনটা নেই যে হোয়াট এভার তুমি দেখে গেলে এবং আমি পড়িয়ে গেলাম, এরকম নয়। তুমি ক্লাসটা মন দিয়ে শুনবে। ক্লাসের শেষে আমরা পিডিএফটাকে তোমাদেরকে প্রোভাইড করবো। শোনাটা বেশি ইম্পর্টেন্ট। তো এখন তোমরা মন দিয়ে শোনো, কারণ এগুলো একটা গল্পের মতো। এমবিবিএস একটা সাবজেক্ট আছে যেটাকে আমরা বলি পিএসএম বা কমিউনিটি মেডিসিন। সেই কমিউনিটি মেডিসিনেরই পার্ট হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। মানে তোমরা যেহেতু যে সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা শুরু করতে চলেছো বা যে জেনপাস রিলেটেড কোর্সগুলো তোমরা যেতে চলেছো, এই কোর্সগুলো মেনলি কি বলো তো, এগুলো হচ্ছে হেলথ রিলেটেড কোর্স। সো তোমাদেরকে কমিউনিটি মেডিসিনটাকে অনেক ভালো করে পড়তে হবে, ফার্দার তো ফিউচারে পড়তেই হবে। কিন্তু এটাকে অ্যাড করার কারণই হচ্ছে যাতে তোমরা এখন থেকে ওটা আপডেটেড হোক, এবং সেটার জন্যই তোমাদের এই ক্লাসটা নেওয়া। তো আমরা আজকে যেগুলো পড়বো আমি প্রথম থেকে নিয়ে তোমাদেরকে একটু বলে দিই যে আজকে আমরা কোন কোন জিনিসগুলো পড়বো। শুরুতেই আমরা যেটা পড়বো কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। এটা 1 নম্বর, মানে এটা মাস্ট পড়ে তোমাকে যেতেই হবে, কারণ এটা ছাড়া তোমার অপশন নেই। কারণ কমিউনিকেবল এন্ড নন কমিউনিকেবল ডিজিজ মানে যে কোনো ডিজিজকে তুমি পিক করো সেটা কিন্তু এই নন কমিউনিকেবল অথবা কমিউনিকেবল এর মধ্যেই পড়ে। নেক্সট যেটা আমরা পড়বো লেভেল অফ প্রিভেনশন। প্রিভেনশন হচ্ছে এগুলো যে আমরা এই ডিজিজগুলোকে কিভাবে প্রিভেন্ট করবো, সেটাই প্রিভেনশন। আর আমরা পড়বো হেলথ কেয়ার সিস্টেম। হেলথ কেয়ার সিস্টেম কোথায়? হেলথ কেয়ার সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড, হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া, হেলথ কেয়ার সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। এই 3-4টে টপিক আজকে আমরা পড়বো এবং এই টপিকগুলো দিয়ে আমরা শুরু করি। প্রথমেই আমরা যদি একটা পিক করি যে আমরা এখানে থেকে কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ এটাকে পিক করলাম। এখন কমিউনিকেবল ডিজিজ, প্রথমেই তোমরা একটা ফ্রি ভাবে চিন্তা করো যে হোয়াট ইজ ডিজিজ। তাহলে ডিজিজ কি? এনি ইল হেলথ, তাই না? যে আমার হেলথ যেটা, আমি এখন নর্মাল, আমার বডি ব্যালেন্স, আমি স্ট্যান্ডিং এ দাঁড়িয়ে আছি, আমি তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে দেখছি, তাহলে আমি হেলদি বলেই তো দেখতে পাচ্ছি। যদি আমি এখন হেলদি না থাকতাম তাহলে আমি কি থাকতাম? আনহেলদি। তাহলে আনহেলদি ব্যাপারটা কি করে আসছে? আনহেলদি ব্যাপারটাই হচ্ছে ডিজিজ। এখন কেন আমি নন কমিউনিকেবল বলছি বা কমিউনিকেবল বলছি, এটা তোমাদের কোশ্চেন হতে পারে। হয়তো তোমরা অনেকে এটাও থাকতে পারো যে কমিউনিকেবল আবার কি জিনিস, নন কমিউনিকেবল আবার কি জিনিস, তাই না? এখন আমরা শুরু করি কমিউনিকেবল। দেখো, তোমাকে যদি আমি বলি যে সাপোজ এটা একটা পার্সন, এটা একটা পার্সন এন্ড এটা একটা পার্সন, তাই না? এখানে দুটো মানুষ রয়েছে, তাহলে এই মাঝে কি থাকতে পারে? থাকতে পারে সেটা এয়ার, থাকতে পারে কিছু নাও থাকতে পারে, হোয়াট এভার কি আছে ওটা বাদ দাও। এই মানুষটা একটা রোগে আক্রান্ত হয়েছে, যে কোনো একটা ডিজিজে আক্রান্ত হয়েছে, এবং এই মানুষটা কিন্তু হেলদি। এই মানুষটা মনে করে একটা আক্রান্ত ব্যক্তি, এটা আক্রান্ত হয়নি, হেলদি মানুষ। যখন আমরা কমিউনিকেবল ব্যাপারটা বলছি, তো কমিউনিকেবল ডিজিজ যখন একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ট্রান্সমিটেড হবে কোনো একটা ওয়ের মাধ্যমে, সেটা হতে পারে একটা এজেন্টস। এজেন্টস মানে কোনো একটা পতঙ্গ হতে পারে, কোনো একটা এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, হোয়াট এভার, যার মাধ্যমে ফার্স্ট পার্সন টু সেকেন্ড পার্সনে ট্রান্সমিটেড হবে, সেটাকে আমরা বলবো কমিউনিকেবল ডিজিজ। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমরা এখন এক্সাম্পল নিই, এখানে একটা এক্সাম্পল, আমরা টিউবারকুলোসিস নিতে পারি, আমরা ম্যালেরিয়া নিতে পারি, আমরা ডেঙ্গু নিতে পারি। এই সমস্ত তোমাদের জানা যত ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু একটা মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে। যদি তুমি এখানে ম্যালেরিয়া পিক করো, তাহলে আমরা ম্যালেরিয়া কাদের হয়? ম্যালেরিয়া তো আমাদের পার্সন টু পার্সন হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে? এই ব্যক্তিটা যদি এখন ম্যালেরিয়াতে আক্রান্ত থাকে, একে যদি কোনো মসকিউটো বাইট করে, সেই মসকিউটো গিয়ে যখন আবার এই হেলদি মানুষটাকে বাইট করবে, দেন হচ্ছে ও এফেক্টেড হবে। তাহলে এটাই হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। ওকে, তোমরা লিঙ্ক করো। ম্যালেরিয়া বাদ দাও, যদি আমরা এখানে অন্য একটা নিই, টিউবারকুলোসিস, টিবি, যেটা খুবই একটা তোমাদের পরিচিত রোগ না, টিবি। এখন টিবিতে আসো, টিউবারকুলোসিস কিভাবে যায়? টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি মশাতে কামড়াচ্ছে? না, সেক্ষেত্রে কি এয়ার ড্রপলেটস, মানে কি ওই অ্যাফেক্টেড পেশেন্টটা হাঁচি করছে, কফ দিচ্ছে, এবং কফের মাধ্যমে দেখা যাচ্ছে কন্টামিনেটেড হচ্ছে এই মানুষটা।
তাহলে কি হলো, এটাও একটা কন্টামিনেশন হলো, কিন্তু এক্ষেত্রে কি মসকিউটো ছিল? নো, এক্ষেত্রে ছিল এয়ার। ওকে, তাহলে এয়ারের মাধ্যমে আমাদের এখানে হলো। আমরা একটা অন্য ডিজিজ পিক করি, আমরা ডেঙ্গু নিলাম। ওকে, আমরা যদি এখন ডেঙ্গু নিই, এখন ডেঙ্গু তোমরা খুবই সচরাচর যারা শহরে থাকো, যারা পৌরসভা এলাকায় থাকো, দেখবে ডেঙ্গুটা কমন খুবই কমন। এখন এটা কমন কি, নোংরা জায়গা যেখানে জল জমে সেখান থেকে তো ডেঙ্গু মসকিউটো হয়, এডিস ইজিপ্ট, তোমরা নামটা জানেছো। এই মশাটা যখন এফেক্টেড মানুষ থেকে একটা নন এফেক্টেড মানুষকে কামড়াবে, দেন হচ্ছে ডিজিজটা ট্রান্সমিটেড হলো। এই সমস্ত কিছুর মধ্যেই আমরা কমিউনিকেবল ডিজিজকে ফেলছি। মানে কি, একটা এমন একটা ক্লাসিফিকেশন যার মাধ্যমে সমস্ত ডিজিজগুলোকে আমি একটা শ্রেণীর মাধ্যমে বা একটা বক্সের মাধ্যমে বলতে পারি যে এই সমস্ত রোগ যেগুলো একটা মানুষ থেকে আরেকটা মানুষের ট্রান্সমিটেড হচ্ছে একটা এজেন্টসের মাধ্যমে, সেটাই হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। ওকে, লিসেন, এইবার আমরা যে এটা গেল কমিউনিকেবল ডিজিজ। যদি এখন আমরা একই সঙ্গে নন কমিউনিকেবল ডিজিজটা একবার বলে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এখানে কিছু নেই, দুটো পার্সন আছে এখানে। ওকে, দুটো পার্সন আছে। এখন সব রোগ কি পার্সন টু পার্সন ভ্যারি করে? নো। কারো যদি ডায়াবেটিস থাকে, যেটা তোমাদের বহুমূত্র বা সুগার, যেটাকে আমরা একদম বাংলায় যদি বলি বা একদম সিম্পল করে বলি সুগার, বা আমরা হাইপার টেনশন বা যেটাকে বলি ব্লাড প্রেশার, বলে না অনেকের ব্লাড প্রেশার বেড়েছে, এই দুটো রোগকে তুমি দেখো, এই দুটো রোগ কোনো এয়ারের মাধ্যমে যাচ্ছে? নো। ওয়াটারের মাধ্যমে যাচ্ছে? নো। যাচ্ছে কি মসকিউটোর মাধ্যমে? নো। ফ্লাইয়ের মাধ্যমে? নো। যাচ্ছে তাহলে কিভাবে? নো, কোনো কিছু ওয়ের মাধ্যমে এটা যাবে না। এইটা তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নাও। যখনই তুমি কমিউনিকেবল আর নন কমিউনিকেবলের ডিফারেন্স করবে, এটাতেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, ডায়াবেটিস তো আর কোনোভাবে উড়ে যায় না, ডায়াবেটিস তো আর ফ্লাই করে যাচ্ছে না। ডায়াবেটিসটা যাচ্ছে কিভাবে? যে সেডেন্টারি লাইফস্টাইল, একটা মানুষ অতিরিক্ত ওভার এট, কাজ করে না, ঘুমায় সারাদিন, খেলাধুলা করে না, সারাদিন ফোন ঘাটে, পাবজি খেলে, এখন এদের ক্ষেত্রে কি হয়? তার ওজন বেড়ে যাচ্ছে। ওজন বাড়ার সাথে সাথে কি হচ্ছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তার ক্যালোরিজ বার্ন হচ্ছে না, এন্ড দেন ক্যালোরিজ বার্ন না হওয়ার জন্য তারা হচ্ছে ডিজিজে এফেক্টেড হচ্ছে। সেটা হোয়াট এভার, তার ব্লাড প্রেশার বাড়তে পারে, হোয়াট এভার তার ডায়াবেটিস হতে পারে, এই সমস্ত কিছু এইভাবে হচ্ছে। তাহলে এইগুলো আমরা কার মধ্যে ইনক্লুডেড করলাম? নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে আমি যদি তোমাদেরকে এখন একটা কোশ্চেন করি, তুমি বলো তো যে নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে কি এজেন্টস থাকতে পারে? নো। কেন থাকবে? এটা তো কোনো ইনফেকশনের কোনো ব্যাপারই নেই, তাই না? এটা হিউম্যান বডির নিজস্ব প্রবলেমের কারণেই ডেভেলপ করছে। ওকে ওকে, চলো তাহলে হচ্ছে এখন আমরা কমিউনিকেবল ডিজিজটা নিয়ে একটু পড়ি। কিছু ডিজিজ না পড়লেই নয়, কারণ হচ্ছে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ডিজিজ আছে যেগুলো তোমাদেরকে জানতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের লেভেলে ওই ডিজিজগুলোই দেবে যেগুলো হচ্ছে কমন, এমন কিছু আনকমন দেবে না যেটা তোমরা পারবে না, এমন কোনো কোশ্চেন্স আসবে না যেটা তোমাদের অজানা। তাহলে সেই জানা কোশ্চেন্সের ভিতরে কোন কোন কমিউনিকেবল ডিজিজকে আমাদেরকে পড়ে যেতেই হবে, সেগুলো নিয়ে আমরা দুটো লাইন একটু পড়ে দিই। তাহলে চলো শুরু করি। আমরা ফার্স্টে যেটা পিক করবো সেটা হচ্ছে টিউবারকুলোসিস, টিবি, তাই না? এইটার নাম মোটামুটি তোমরা সবাই শুনেছো, এটা না শোনার মতো কিছু নয়। তাহলে মাইকোব্যাকটেরিয়াম, এটা কি জন্য হয়? টিউবারকুলোসিসের যদি আমরা বলি প্যাথোজেনের নাম কি, এজেন্টের নাম কি, তাহলে সেই এজেন্টের নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তোমাদের কোশ্চেন দিতেই পারে, নেম দ্য প্যাথোজেন অফ টিউবারকুলোসিস, এইভাবে একটা কোশ্চেন দিলে এবং চারটা অপশন দিলে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম ববিস, মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম, এরকম করে চারটা অপশন দিলে এবং তোমাকে বললে একটা পিক করো। তুমি পারবে না, তুমি কি করবে? তুমি বলবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তুমি জানো যে টিবি কি কারণে হয়। এখন টিবি প্যাথোজেনের নাম জানো, তোমাকে সাইন সিমটম জানার দরকার নেই যে পেশেন্ট কি প্রবলেম নিতে পারে, পেশেন্ট আমাকে এসে কি কমপ্লেন করবে, পেশেন্টের। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্স, যেটা হচ্ছে আমরা যেটা দেখে বুঝবো ওনার টিবি হয়েছে। তাহলে প্রথমে পেশেন্ট এসে বলবে আমার স্যার অনেক কফ হয়, অনেক কফ, মোর দেন 1 মান্থ হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ক্রনিক হিস্ট্রি, মানে অনেক দিন যাবতীয় একটা হিস্ট্রি থাকবে। এখন এটা গেল কফ। কফ হওয়ার পরে আর কি বলবে পেশেন্ট? পেশেন্ট বলবে আমার সন্ধ্যাবেলায় জ্বর আসে, মানে ইভিনিং রাইজ টেম্পারেচার। ওকে, তাহলে তার টেম্পারেচারটা কখন বাড়ছে? সন্ধ্যাবেলায়। এমন নয় যে এসে বললো আমার এমন জ্বর আসছে যে আমি থাকতে পারছি না, আমাকে 4-5টা কম্বল গায়ে দিতে হচ্ছে। নো, টিউবারকুলোসিসের ক্ষেত্রে পেশেন্ট এটাই বলবে যে আমার সন্ধ্যাবেলায় এসে আমার জ্বরটা মনে হয় যে জ্বর ভাব লাগছে, শরীরটা খারাপ লাগছে। এবং কি বলবে? বলবে বিগত 2-3 মাস ধরে আমার ওয়েট লস হচ্ছে। তাহলে কি ওয়েট লসের একটা হিস্ট্রি থাকবে, ওয়েট ডিক্রিজ করবে। তাহলে এই 3টে ক্লিনিক্যাল ফিচার্স থাকছে। এই 3টে ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে তো তুমি আর বলতে পারো না যে ওনার হচ্ছে আমার টিউবারকুলোসিস। কনফার্ম তো করার দরকার। কনফার্ম করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করব, মানে কি টেস্ট করব, ল্যাব টেস্ট। সেই ল্যাব টেস্টগুলো কি কি? চলো আমরা ল্যাব টেস্টগুলোর নাম তোমাদেরকে একটু বলি। যেহেতু এটা টিবি, যেহেতু পেশেন্টের প্রবলেম হচ্ছে তার কফ, তাহলে আমরা কফ পরীক্ষা করব না। তাহলে এই কফ পরীক্ষা করার জন্য ইনভেস্টিগেশন লেখো। তাহলে আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন, চলো আমরা শুরু করি ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশনে প্রথমে যেহেতু পেশেন্টের প্রথম কমপ্লেইন হচ্ছে আমার কফ হচ্ছে, আমার বারবার কাশি হচ্ছে, তাহলে আমরা কফ পরীক্ষা করব, সেটাকে আমরা স্পুটাম কালচার বলি, তাই না?
স্পুটাম কালচার করবো আমরা। ওকে, স্পুটাম কালচার গেল। এইবার হচ্ছে শুধু স্পুটাম কালচারে কি হয়, আমাকে তো একদম 100% কনফার্ম তো দেয়, তার জন্য আমরা জিন এক্সপার্ট করি। ওকে, জিন এক্সপার্ট। ওকে, জিন এক্সপার্ট। এরপরেও একটা কিছু একটা করতে হয়, সেটা কি, পেশেন্টের লাংসের কন্ডিশনটা কি তোমার দেখার প্রয়োজন নেই? অবশ্যই। তাহলে আমরা কি দেখবো, পেশেন্টের লাংস কন্ডিশন করার জন্য আমরা একটা প্লেন এক্সরে করবো চেস্ট, তাই না? তাহলে আমরা চেস্ট এক্সআর করবো, মানে চেস্ট এক্সরে। তাহলে ইনভেস্টিগেশন পেয়ে গেছি, আমি কনফার্ম করে দিয়েছি পেশেন্টের টিউবারকুলোসিস হয়েছে। এখন টিউবারকুলোসিস যখন হয়ে গেছে, তাহলে এখন আমার কি করা উচিত? টিউবারকুলোসিস হয়ে গেছে, এবার আমি ট্রিটমেন্ট করবো। তাহলে চলো আমরা ট্রিটমেন্টটাকে পড়ি। তাহলে টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট যখন আমরা পড়বো, তাহলে আমাদেরকে জানতে হবে টিউবারকুলোসিস, তোমরা এটা মনে রাখো, টিউবারকুলোসিসের যে মেডিসিন তুমি দোকানে গিয়ে কিনতে পারবে না। ওকে, কোনো দোকানে এই সাপ্লাইটা নেই, এটা টোটালি গভর্নমেন্ট সাপ্লাই। কারণ এটা তোমাদেরকে বলি, অ্যাজ পার তোমার একটা গল্পের মতো মনে রাখো, যে টিউবারকুলোসিসের পেশেন্ট গুলো হচ্ছে মেইনলি লো সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে বিলং করে, তারা অ্যাফোর্ড করতে পারবে না মেডিসিনটা, এই জন্য এটা গভর্নমেন্ট সাপ্লাই, ফ্রি অফ কস্ট। যতদিন ট্রিটমেন্ট করবে ততদিন। তাহলে আমরা মিনিমাম কতদিন ট্রিটমেন্ট করি? একটা পেশেন্টের ধরা পড়লো 6 মান্থ, আমাকে মিনিমাম ট্রিটমেন্ট করতেই হবে 6 মান্থ। ওকে, এই 6 মান্থ ট্রিটমেন্টের মধ্যে আমরা 6টা ড্রাগ দিই। ড্রাগের নাম মনে রাখার দরকার নেই, মানে ঔষধের নাম তোমাদের এই লেভেলে লাগবে না, কিন্তু তোমাদের এটা দিতে পারে যে একটা নতুন কেস টিবির ডায়াগনোসিস করেছি, আমরা কতদিন ট্রিটমেন্ট করব। যদি এমন কোনো কিছু কোশ্চেন পাও, একদম চোখ বন্ধ করে 6 মাস, 6 মাসের মিনিমাম 6 মাস করতেই হবে। এটা হচ্ছে ট্রিটমেন্ট। এখন যে ওষুধগুলো দেওয়া হয়, আমি তোমাদেরকে নামগুলো বলছি, তোমরা জাস্ট অ্যাজ পার নলেজ শোনো, বাট মনে রাখার দরকার নেই। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরোজিনামাইড, ইথামবিউটল, এই মেডিসিনসগুলো আমরা দিই। এইবার হচ্ছে এটা কারা দেয়, তোমাদেরকে কেন এই কোশ্চেনটা দেবে? কারণ এই মেডিসিনটা তো অ্যাজ এ এমবিবিএস ডক্টর সবসময় অ্যাভেলেবেল থাকবে না। কারণ পেশেন্টকে বলা হয় সকালবেলায় উঠে চলে আসবেন হেলথ ওয়ার্কারের কাছে, এবং হেলথ ওয়ার্কার আপনার হাতে মেডিসিনটা দেবে এবং আপনি মেডিসিনটা খাবেন। যে পেশেন্টের টিবি হয়েছে সে পেশেন্ট এভাবে মেডিসিনটা খাবে এবং হাঁ করে দেখাবে যে সে খেয়েছে কিনা, কারণ টিউবারকুলোসিস বারবার হতে পারে। তো এই জন্য পেশেন্টকে খুবই সার্ভেলেন্সির মাধ্যমে আমরা হচ্ছে ট্রিটমেন্টটা করি। এখন এই সার্ভেলেন্সি করার জন্য যে তোমরা এই যে জেনপাস এক্সামে যে কোর্সগুলো আছে না, তোমরা তো সবাই হেলথ ওয়ার্কারের মধ্যে পড়ছো, এই হেলথ ওয়ার্কারদের ডিউটি হচ্ছে ওই পেশেন্টটার ডটস বা ঔষধটা খাচ্ছে কিনা সেটা। ঠিক আছে, তাহলে ওষুধটা কিভাবে খাবে? প্রত্যেকদিন মর্নিং এ খাবে এবং ট্যাবলেট হেলথ ওয়ার্কারের সামনে খাবে, এই জন্য এটা জানা প্রয়োজন। এখন কি হবে, 6 মান্থ ঔষধ চললো, তাহলে তুমি যে হেলথ ওয়ার্কার ওকে যে ঔষধ দিলে, এই পদ্ধতিটার নাম আছে একটা, এই কোশ্চেনটা দিতে পারে এবারে, সেটা কি? সেই পদ্ধতিকে বলা হয় ডটস। ওকে, ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট শর্ট কোর্স। মানে কি ডটস? এটা একটা শর্ট ফর্ম দেওয়া হয়েছে যে আমার ইন ফ্রন্ট অফ দ্য হেলথ ওয়ার্কার ট্রিটমেন্ট শুড বি গিভেন। কি একদম হেলথ ওয়ার্কারের সামনেই খেতে হবে, যেন কোনো চান্সই নেই ওষুধ না খাওয়ার। তাহলে কি বলে তোমাদের পরীক্ষায় যদি দেয় ডটস, কি কোন রোগের ক্ষেত্রে ডটস দেওয়া হয় তোমরা পারবে না? ডটস দেওয়া হয় টিউবারকুলোসিসের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা টিউবারকুলোসিস এখানে শেষ করছি। এবার আসো তোমাদের খুবই একটা কমন রোগ, সেটা হচ্ছে এন্টেরিক ফিভার। তোমরা নাম শুনেছো না এন্টেরিক ফিভার? আমি একটু যদি আরো ইজি করে বলি, তাহলে হচ্ছে টাইফয়েড ফিভার, তাই না? টাইফয়েড ফিভার। ওকে, টাইফয়েড ফিভার। এখন টাইফয়েড ফিভারের ক্ষেত্রে কি বলবে? তোমার টিউবারকুলোসিসের ক্ষেত্রে যে সিম্পটমস গুলো ছিল, টাইফয়েড ফিভারের ক্ষেত্রে অন্য সিম্পটমস। কি কি সিম্পটমস বা ক্লিনিক্যাল ফিচার্স কি নিয়ে আসবে? টাইফয়েডের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার এটা নিয়ে আসবে, পেশেন্ট বলবে আমার খুবই জ্বর আসছে এবং জ্বরটা এমন পরিমাণ আসছে যে দেখা যাচ্ছে আমি যখন প্রথমবার আমার জ্বর আসলো আমি মাপলাম 99 ডিগ্রি ফারেনহাইট, দেন হচ্ছে আমি যখন নেক্সট টাইম আবার জ্বর আসলো তখন দেখলাম 100 ডিগ্রি সেলসিয়াস, এবং তারপরে আমি আবার যখন মাপলাম তখন আবার দুদিন পরে গিয়ে যখন আবার ফিভারটা মাপছি তখন সেটা 101। মানে কি বেড়েই চলেছে। এটাকে কি বলি? এটাকে একটা মনে হচ্ছে যে বাড়ছে। এই টাইফয়েড ফিভারের জ্বরটা এমন হবে যে দেখো জ্বর হচ্ছে এইভাবে বাড়ছে, এইখানে একদিন 99 ছিল, তার দুদিন পরে দেখা যাচ্ছে 100, তারপরে 101, 102, তাহলে বাড়লো, এবং 5-6 দিন যাওয়ার পরে এবার হচ্ছে টেম্পারেচার কমবে। বলবে যে স্যার এখন আমার এটা প্রবলেম হচ্ছে যে জ্বরটা আগের দিনের থেকে কম এসছে, যদি এখানে 102 থাকে তারপরের দিন ওর জ্বর আসবে 100, তারপরে জ্বর আসবে 99, তারপরে হচ্ছে নরমাল টেম্পারেচার। তাহলে এটা একটা সিঁড়ির মতো মনে হচ্ছে না? টাইফয়েড ফিভারকে বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্ন। মানে কি জ্বরটা বেড়েই যাবে এবং তারপরে কমবে, একটা সিঁড়ির মতো, সিঁড়ি বেয়ে ওঠার মতো এই ব্যাপারটা। তাহলে তোমাদের যদি পরীক্ষা কোশ্চেন দেয়, তুমি বলো তো যে তোমাদের পরীক্ষা কোশ্চেন যদি কোন ফিভার বা কোন ডিজিজের ক্ষেত্রে স্টেপ ল্যাডার প্যাটার্নে ফিভার দেখা যায়, তোমাদের অপশনে দিল টাইফয়েড, তোমাদের অপশনে দিল ডেঙ্গু, তোমাদের অপশনে দিল ম্যালেরিয়া। তোমরা খুব ইজিলি পারবে না টাইফয়েড ফিভার, তাহলে হচ্ছে তোমরা পারবে। এখন বলো
টাইফয়েড ফিভারের আর কি কি সিমটমস থাকতে পারে? শুধু কি জ্বর কি সিমটমস? নো। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে পেশেন্টের স্টমাক পেন, মানে বলবে যে আমার পেটে যন্ত্রণা করছে, প্রচন্ড পেটে ব্যথা করছে, এটা বলতে পারে হেডেক, বলবে আমার মাথা ব্যথা করছে, বডি পেন, বলবে আমার প্রচন্ড বডিতে পেন হচ্ছে, এবং এটা বলতে পারে আমার ডায়রিয়া ওর সিমটমস পরে ডেভেলপ করতেই পারে। তাহলে এখন বলো টাইফয়েড ফিভার মেনলি কি জন্য হয়? টাইফয়েড কি কোনো মসকিউটো বাইটে হবে? নো। টাইফয়েড হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ। তাহলে তোমাদের এখন যদি পরীক্ষায় কোশ্চেন্স দেয় যে বলো তো টাইফয়েড ফিভার কিভাবে ট্রান্সমিটেড হয়, এজেন্টস কি, তাহলে তোমরা পারবে না যে ওয়াটারবোর্ন ডিজিজ। ওয়াটারবোর্ন ডিজিজ মানে জল থেকে হবে, জল এবং খাবার মিললে আমরা জলটাকেই বেশি, ওই জন্য বলা হয় না টাইফয়েড পেশেন্টকে খুব ভালোভাবে জল খেতে। এটা এখন ট্রিটমেন্টে তোমাদের যদি আমি বলি আমরা সেফট্রাকজনের ইনজেকশন দেবো, তোমাদের জানার দরকার নেই, তোমরা জাস্ট শুনে রাখো। কিন্তু আমরা দেখি না ক্যানুলা করে দেয় হাতে টাইফয়েড পেশেন্টের ক্ষেত্রে, তাহলে সেটাই হচ্ছে সেফট্রাকজনের ইনজেকশন। এটাকে ইনজেকশন দিতে হবে এবং দেওয়ার পরে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। ওকে, এবার গেল টাইফয়েড গেল, তখন হচ্ছে আমরা নতুন একটা ডিজিজ, মানে নতুন মানে না, পুরাতন ডিজিজ বা তোমাদের লেভেলে হয়তো নতুন হতে পারে ডেঙ্গু। ডেঙ্গু তোমরা অবশ্যই নামটা তো সবাই শুনেছো, তাই না? তাহলে আমরা যদি ডেঙ্গুটাকে এখন নিই তাহলে হচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রেও সাইন সিমটমস যদি তোমরা নিজেরাই ভাবো যে ডেঙ্গুর ক্ষেত্রে কি কি হতে পারে, অ্যাটলিস্ট কেউ কিছু বলতে না পারুক এইটা তো বলবে যে ডেঙ্গুর ক্ষেত্রে পেশেন্টের ফিভার আসে, তাই না? এই ডেঙ্গুর ক্ষেত্রে ফিভারটা কেমন হবে? ডেঙ্গুর ক্ষেত্রে ফিভারটা কেমন হবে? তোমার যখন আমি কি বললাম, প্রথমে আমি টিউবারকিউলোসিস তোমাদের পড়ালাম, টিউবারকিউলোসিস বললাম ইভিনিং রাইট টেম্পারেচার, সন্ধ্যাবেলায় পেশেন্টের জ্বর আসবে। তারপরে আমি তোমাদেরকে পড়ালাম কোনটা, সেটা হচ্ছে এন্টারিক ফিভার বা টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারে কি স্টেপ ল্যাডার প্যাটার্নের ফিভার আসবে, মানে হাই ফিভার এবং বাড়বে কমবে এরকম একটা ব্যাপার। এবার ডেঙ্গু ফিভারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফিভারটা তো হাই ফিভার, বাট পেশেন্ট বলবে আমার রেট্রো অরবাইটাল পেন হয়, মানে কি চোখের পেছনে ব্যথা করে, যেটা কোনো রোগে আমরা দেখতে পাই না, না টাইফয়েড না ম্যালেরিয়া, কোনো জায়গাতে এইটা আমরা দেখতে পাবো না যে চোখের পেছনে ব্যথা করে। পেশেন্ট বলে আমার যেন মনে হচ্ছে চোখের পেছনটাই ব্যথা করছে। এটা তো গেলে এক নম্বর। ফিভার তো সবাই আসলো, তারপরে কি নিয়ে আসতে পারে তোমরা বলো না? দেখোনি যে অনেকে শুনেছো না যে ডেঙ্গু হওয়ার পরে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে, ব্লাড দিতে হয়েছে, তোমাদের রক্তের একটা উপাদান নেই প্লেটিলেট। এই ডেঙ্গু যখন হয়, ডেঙ্গু হলে পারে প্লেটিলেটের পরিমাণটা ডিক্রিজ করে যায়, শরীরের মধ্যে প্লেটলেট কমে যায়, তো তার জন্য আমাদেরকে বাইরে থেকে প্লেটলেট দিতে হয় যাতে করে ওর ইন্টারনাল ব্লিডিং মানে কি যে হলো ভিসকাস, আমার যে ভেতরের অর্গানস গুলো রয়েছে, লিভার বলো, স্প্লিন বলো, প্যানক্রিয়াস বলো বা আমার ইন্টেস্টাইন বলো, এই সমস্ত জায়গাতে ব্লিডিং শুরু হবে, যেটা বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু পেশেন্ট শকে চলে যাবে, পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাবে, মানে পেশেন্টের সেন্স থাকবে না, পেশেন্ট কোমাটাস হয়ে যাবে। তো তার জন্য আমরা কি রেগুলার প্লেটলেট মনিটরিং করি বা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা সিবিসি, এই সিবিসি করবো, প্রত্যেকদিন সিবিসি করতে হবে। ট্রিটমেন্ট কি? একদম ক্লিয়ারলি মনে রাখো, ডেঙ্গুর ক্ষেত্রে সিমটোমেটিক ট্রিটমেন্ট। যদি ফিভার হয় তাহলে ফিভারের ক্ষেত্রে তোমরা প্যারাসিটামল দিতে পারো, এবং যদি ফিভার বাদ দিয়ে অন্য সিমটমস গুলো ডেভেলপ করে তাহলে তোমাকে কি করতে হবে, পেশেন্টকে আইভি স্যালাইন দিতে হবে, এবং যদি তাতেও ম্যানেজমেন্ট হচ্ছে না তাহলে আমাকে কি দিতে হবে, প্লেটলেট দিতে হবে বা ব্লাড দিতে হতে পারে। এটা মনে রাখো গেল। তাহলে এবার ডেঙ্গু যখন চলে গেল, তাহলে এখন এসো ম্যালেরিয়া। ম্যালেরিয়া মেনলি কোথায় হয়? ম্যালেরিয়া রোগটার সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার, তাই না? ম্যালেরিয়া শুনেছো। তাহলে হচ্ছে যদি আমরা এখন ম্যালেরিয়াকে পিক করি, তাহলে এসো ম্যালেরিয়া কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কোথায় হয়? যদি আমরা তোমাদের কোশ্চেন করি, বলো তো ম্যালেরিয়া কোথায় হয়? কলকাতার লোকের মানুষের ম্যালেরিয়া হবে? নো। মুর্শিদাবাদের মানুষের ম্যালেরিয়া হবে না, নদিয়া জেলারও হবে না, কারণ এগুলো হিলি ট্র্যাক্সে হয়, পাহাড়। ওই যে মশাটা, সেই মশাটা কোথায় থাকে? পাহাড়ে থাকে, কারণ ওই যে এনভায়রনমেন্টটা দরকার মশাটা বা এজেন্টসটার জন্য, তাহলে সেটার জন্য আমাদের ম্যালেরিয়া আমাদের এই এনভায়রনমেন্টে হবে না। এই এনভায়রনমেন্টে যেহেতু হচ্ছে না, তাহলে এবার আমরা বলবো যে তাহলে পাহাড়ে যেহেতু হচ্ছে, তাহলে কোন কোন প্যাথোজেনের জন্য হচ্ছে? এর জন্য 4-5টা প্যাথোজেন আছে, তার মধ্যে আমি নামগুলো বলছি শোনো। প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ভাইভাক্স এন্ড ফালসিপারাম। সবগুলো নাম মনে রাখার দরকার নেই, একটা নাম মনে রাখো, সেটা কি? প্লাজমোডিয়াম ফালসিপারাম। কারণ কি? ব্রেনে ইফেক্ট একটাই ম্যালেরিয়া করে। যদি ব্রেনে, তোমরা ইজিলি মনে রাখবে, প্লাজমোডিয়ামটা তো তোমাদের মনে থাকবে, প্লাজমোডিয়ামটা তোমাদের যেহেতু মনে থাকবে, আমি তোমাদেরকে বললাম ওভালি, ম্যালেরিয়াই, এগুলো এই নামগুলো ছোট ছোট নাম না, কিন্তু একমাত্র বড় নাম হচ্ছে ফ্যালসিফেরাম। ওকে, ফ্যালসিফেরাম এই নামটা যেহেতু অনেকটা বড়, তাহলে ভাববে যে বড় নাম বড় কাজ, তাহলে এইটাই একমাত্র ব্রেনকে ইফেক্ট করে, বা আমরা এটা বলতে পারি যে সেরিব্রাল ম্যালেরিয়া কে করে? তাহলে প্লাজমোডিয়াম ফালসিফেরাম এটাই করে। তাহলে তোমাদেরকে যদি এইটা বলে যে ম্যালেরিয়া, হুট করে এসে বললো আমার ম্যালেরিয়া হয়েছে, তুমি বিশ্বাস করবে? তুমি আগে ফার্স্ট কোশ্চেন বলবে, তো তোমার এলাকার লোক যদি কেউ এসে বলে ম্যালেরিয়া হয়েছে, তাকে তুমি জিজ্ঞেস করবে তুমি কি ঘুরতে গিয়েছিলে দার্জিলিং, বা তুমি কি শিলিগুড়ি গিয়েছিলে রিসেন্ট, বা তুমি কি বাইরে কাজ করো? তারপরে ম্যালেরিয়া বলবে। যে কেউ এসে বলে দিল ওই পাড়ায় ম্যালেরিয়া হয়েছে, এটা একটা কখনোই এটা ঠিক নয়। ওকে, নেক্সট, তাহলে ম্যালেরিয়া গেল।
এবার এসো আমরা আরেকটা পড়ি, যেটা একটা খুবই কমন, সেটা হচ্ছে ডায়রিয়া, তাই না? ডায়রিয়াটা না পড়লেই নয়, কারণ হচ্ছে ডায়রিয়া তো সবারই হয়। এখন বলো তুমি আমাকে, যে তোমরা সবাই আমাকে বলো যে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কখন ডায়রিয়া বলবো? ডায়রিয়া একটা লুজ স্টুল বা পাতলা পায়খানা হলেই যে ডায়রিয়া বলবো এরকমটা নয়। ডায়রিয়া বলার জন্য একটা ডেফিনিশন হতে হবে। সেই ডেফিনিশনটা কি? সেই ডেফিনিশনটা হচ্ছে যে মোর দেন 3 টাইমস যদি কারো স্টুল পাস হয়, লুজ স্টুল বা পাতলা পায়খানা যদি 3 বারের বেশি হয় 24 আওয়ার্সের মধ্যে, তাকে আমরা ডায়রিয়া বলে ডিফাইন করি। কিন্তু এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। বাচ্চারা তো দিনে অনেকবার বাথরুম করতেই পারে, ওদের ওদের তো পটি যেটা হবে সেটা তো একদম লিকুইড পটি, ওটার ক্ষেত্রে ডায়রিয়া বলে না। আমাদের ক্ষেত্রে ডায়রিয়া বলবো তখন যখন একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে মোর দেন 3 টাইমস আমাদের স্টুল পাস হবে, তাকে আমরা ডায়রিয়া বলবো। এখন এই ডায়রিয়া হওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি? ডায়রিয়া তো সবারই হতে পারে। ডায়রিয়াকে ম্যানেজমেন্ট করার জন্য তুমি কিছু জানো আর না জানো, পরীক্ষার কোনো একটা জায়গায় যদি এই শব্দটা পাও, ORS, তাই না? ORS, এইটাই হচ্ছে অ্যান্সার। এর ট্রিটমেন্টের জন্য তোমাকে ORS দিতে হবে। হোয়াট টাইপ অফ ডায়রিয়া ম্যাটার্স করে না, তোমাকে এটা দিয়ে শুরু করতে হবে ট্রিটমেন্ট। তাহলে কি, এর যদি তোমাদের পরীক্ষা কোশ্চেন দিয়েছিল ORS এর ফুল ফর্ম বলো, এটাও একটা কোশ্চেন যে ORS এর ফুল ফর্ম কি, এটা তোমরা জানো না? ওরাল রিহাইড্রেশন সলিউশন। এখন একটা তোমাদেরকে একটা ট্রিক ব্যাপারটা বলি, যখন এই কোশ্চেনটা এলো তখন আমি একটু তোমাদেরকে বলে দিই, যদি ORS প্যাকেটের ছবি দেওয়া থাকে, মনে করো তোমার জেনফাস্ট এবছরের এক্সামে একটা ORS এর প্যাকেটের ছবি দিয়েছে এবং বললো ফুল ফর্ম অফ ইট, এটার ফুল ফর্ম কি, তখন তুমি ওরাল ডিহাইড্রেশন সলিউশন করে আসবে না। কারণ কি, সলিউশন মানে হচ্ছে কোনো তরল পদার্থ, প্যাকেটটা কি তরল পদার্থ? নো। ওরাল যদি প্যাকেটের ছবি দেওয়া থাকে তাহলে অ্যান্সার হবে ওরাল রিহাইড্রেশন সল্ট। আর যদি তোমাকে বলে নরমালি ORS এর ফুল ফর্ম কি, তাহলে তুমি ORS এর সলিউশন হিসাবে লিখতে পারো ওরাল রিহাইড্রেশন সলিউশন। কিন্তু যদি প্যাকেট তুলে দেয় তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যান্সারটা এই মার্ক করতে হবে যে ওরাল রিহাইড্রেশন সল্ট। ওকে, গেল। তাহলে আমরা কি দিলাম? ডায়রিয়ার ক্ষেত্রে আমরা ORS দিলাম। হোয়াট এভার কে কোন বয়স কোথায়, মানে বুড়ো হোক, ইয়াং হোক, বাচ্চা হোক, সবার ক্ষেত্রে ট্রিটমেন্ট ORS। এবার ORSটা হচ্ছে তো আমরা ওরালি নিই, তাই না? আমরা তো খাই। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এমন একটা কন্ডিশন, পেশেন্ট খেতেই পাচ্ছে না, পেশেন্টের এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে পেশেন্ট ল্যাথার্জি, পেশেন্টের আনএবল টু ড্রিঙ্ক অর ভমিটস এভরিথিং, সে যা করছে বমি করছে, সে কিছু নিতে পারছে না, সে খেতে পারছে না, তার সেন্স নেই, সে ল্যাথার্জি হয়ে গেছে, তার ড্রাই মাউথ। এগুলো কি ডায়রিয়া সিমটমস না? এটা সিভিয়ার ডায়রিয়া সিমটম। যখনই সিভিয়ার ডায়রিয়া সিমটমস আসবে তোমার ORS এ কাজ হবে না, তোমাকে ট্রিটমেন্টটাকে একটু আপডেট করতে হবে। সেই আপডেটটা কি? তখন তুমি তাকে আইভি স্যালাইন দেবে, তাই না? আইভি স্যালাইন দেবে। আইভি স্যালাইন দেওয়া হয় না তোমাদের? তোমাদের বাড়িতে তো অনেকের ডায়রিয়া হয়েছে, তখন অনেক ক্ষেত্রে দেখে সিভিয়ার কন্ডিশন হলে আমরা আইভি স্যালাইন দিই। তাহলে আমরা পড়লাম, আমরা এখন যে 4-5টা ডিজিজ পড়লাম, মোটামুটি এর মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন দিলে দিতে পারে, হোয়াট এভার একটা দুটো এক্সট্রা দিলেও দিতে পারে, বাট এইগুলো তো আমরা দেখে যেতেই হবে, মানে যে মিনিমাম যেটা না করলে নয়। এখন আমাদের মোটামুটি আমরা কমিউনিকেবলটাকে একটু সাইডে করে এবার আমরা একটু নন কমিউনিকেবল দিকে যাব। ওকে, চলো আমরা কমিউনিকেবল ডিজিজটা শেষ করেছি, মানে শেষ মানে এরকম শেষ যে তোমাদের ইম্পর্টেন্সগুলো শর্ট টাইমের মধ্যে যতটা করা যায় সেটা করে দিয়েছি। এখন আমরা নন কমিউনিকেবল ডিজিজটাকে নিয়ে একটু আলোচনা করি। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কিছু ডিজিজ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে একটা দুটো ডিজিজ যেটা দেবেই, কোশ্চেন যদি দিতে হয় অ্যাজ এ এক্সামিনার, যদি আমি এখন কোশ্চেন সেট করি আমি ওই কোশ্চেনটা দেবই, এরকম একটা ব্যাপার। তাহলে তোমাকে নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমি প্রথমেই যেটা নেবো সেটা হচ্ছে হাইপার টেনশন, কারণ আমাদের বাড়িতে ফ্যামিলিতে সব জায়গাতেই হাইপার টেনশন আর হাইপার টেনশন। আমরা একই সঙ্গে দুটো পড়বো। কি কি পড়বো? আমরা হাইপারটেনশনটাকেও নিলাম, এবং তার সঙ্গে আমরা আরেকটা নিলাম ডায়াবেটিস মেলাইটাস, তাই না? ডায়াবেটিস, এই দুটোকে আমরা একই সঙ্গে পড়ি, কারণ দুটো হতে পারে দুটো আলাদা রোগ, বাট এর ফিচার্স সেম আছে। কারণ এটা কিসের মধ্যে পড়ে বলো তো? এটা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়েছে। এতদিন তোমরা সব ডিজিজ আলাদা 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 করে পড়েছো, কিন্তু যখনই তোমরা নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে একে ফেলবে এর কিন্তু ফিচার্সগুলো সেম থাকবে। তাহলে এখন আমি যদি বলি, বলো তো কাদের এই দুটো রোগ বেশি হয়? যদি আমি হাইপার টেনশন পিক করি, ওবেসিটি যাদের আছে তাদের হাইপার টেনশন, মানে যারা একটু মোটা তাদের হাইপার টেনশন হয়, সাইমালটেনিয়াসলি তাদের ডায়াবেটিসও হয়। তাহলে কি হলো? আমার একই জিনিস দুজনের ক্ষেত্রে কমন। নেক্সট আসো সেডেন্টারি লাইফস্টাইল, মানে কি সারাদিন শুয়ে থাকে, সারাদিন ঘুমায়, খেলাধুলা করে না, এখানে ওখানে যায় না, পাবজি খেলে, তাহলে তাদের ক্ষেত্রেও এই দুটো রোগ কমন। তারপরে আসো জেনেটিক হিস্ট্রি, মানে কি বাবার ছিল, দাদুর ছিল, বা কোনো মাদার রিলেটেড মায়ের ছিল, মাসিমার ছিল, এই যে ফ্যামিলি হিস্ট্রি দুটোর ক্ষেত্রেই কমন কিন্তু। তাহলে কি হলো? হাইপার টেনশনের ফ্যামিলি হিস্ট্রি থাকবে, এতেও একটা থাকবে, মানে একটা জেনেটিক ব্যাপার চলে আসছে। তারপরে কি
দুটো ক্ষেত্রে কি হয় প্রবলেম পেশেন্টের, পেশেন্ট কি পুরোপুরি হাইপারটেনশনের পেশেন্ট সুস্থ হয়? ডায়াবেটিসের পেশেন্ট তুমি কি বলতে পারো যে 100% কিউরেবল? কখনো দেখেছো ডায়াবেটিস একেবারে পুরো ঠিক হয়ে গেছে বা হাইপারটেনশন বা ব্লাড প্রেশার একেবারে নর্মাল হয়ে গেছে? তাকে লাইফ লং মেডিসিন নিতে হবে এবং তাকে লাইফস্টাইলটাকেও মেনটেন করতে হবে সেরকমভাবে যাতে ওই যে রিস্ক ফ্যাক্টরসগুলো ডেভেলপ তার মধ্যে না করে। এখন রিস্ক ফ্যাক্টর যেহেতু ডেভেলপ করবে না তাহলে সে সুস্থ থাকবে। এখন পুরোপুরি 100% কিউরেবল নয়। কেউ যদি তোমাকে এখন বলে যে আমি 100% ডায়াবেটিস ভালো হয়ে গেছে, একদম ভুল। তার হয়তো টেম্পোরারি 1-2 বছর ঠিক আছে, তারপরে যদি আবার সে ওই আবার আগের অবস্থায় যায়, আবার সেই উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে, আবার হচ্ছে ঘুমিয়ে থাকে সবসময়, তাহলে হচ্ছে আবার এগুলো হতে পারে। এখন বলো যদি আমরা এখানে পিক করি যে হাইপারটেনশনের ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন কি হতে পারে? এখন হাইপারটেনশনের ক্ষেত্রে প্রবলেম কি করবে পেশেন্টের? তো হাইপারটেনশন এমন একটা রোগ যার ক্ষেত্রে সব সিস্টেমকে এফেক্ট করতে পারে। দেখবে যাদের হাইপারটেনশন আছে কিছু 1-2 বছর পরে গিয়ে শুনবে হার্ট অ্যাটাক করছে, মাইকর্ডিয়াল ইনফেকশন হচ্ছে, তারপরে হচ্ছে তার কি হঠাৎ করে রাত্রেবেলায় চেস্ট পেন করছে, হতে পারে তার আরো অনেক থাউজেন্ডস অফ প্রবলেম থাকে। ডায়াবেটিসের ক্ষেত্রেও কি পেশেন্ট বলবে যে আমার ডায়াবেটিস কিভাবে বুঝি আমরা? পেশেন্ট বলবে আমি রাত্রেবেলায় অনেকবার ইউরিনেশন করতে হয়, আমাকে বারবার মাল্টিপল টাইমস ইউরিন পাস করতে হয়, আমি চোখে দেখা পাচ্ছি না, কারণ কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করছে, তার কোনো যদি কেটে যায় শুকাবে না। ডায়াবেটিসের ক্ষেত্রে পেশেন্টের এটা তো একটা বড় প্রবলেম, কারণ কি যখন ডায়াবেটিসটা অনেকটা টাইম চলে যায়, অনেক দিন যাবত ডায়াবেটিস হয়ে যায়, যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলো, সমস্ত সিস্টেমসকে এফেক্ট করে দেয়। এবং এফেক্ট যখনই করে দিচ্ছে তখন কি হচ্ছে, পেশেন্টের নর্মাল কাজগুলো আর করতে পারছে না। যে একটা এখানে আমার কাট লাগলো, এটা শুকিয়ে যাওয়ার দরকার, ব্লিডিং স্টপ হয়ে যাওয়ার দরকার, হয়তো তার ব্লিডিংটা স্টপ হয়ে গেল কিন্তু ঘাটা শুকাবে না, কারণ হচ্ছে কি ওর সেলসগুলোকে ওইভাবে ক্যাপেবল নয় যে জিনিসটাকে ঠিক করতে পারে। তো ডায়াবেটিসের ক্ষেত্রে এটা হতে পারে। তাহলে এবার ডায়াবেটিসের ক্ষেত্রে মোস্ট একটা কমন ফিচার যদি আমরা বলি, তাহলে পেশেন্টের ক্ষেত্রে পলিউরিয়া ব্যাপারটা একটা থাকে, বারবার ইউরিনেশন করবে, দেখবে ডায়াবেটিস পেশেন্টের ওটা হয়, এবং তার চোখে থাকার প্রবলেমটাও করবে। এখন এই দুটো রোগ তুমি কিভাবে ডায়াগনোসিস করবে? আমরা হাইপারটেনশনটাকে ডায়াগনোসিস করা খুবই সহজ। হাইপারটেনশনটাকে ডায়াগনোসিস করা কেমন সহজ? এর জন্য কোনো এক্সট্রা টেস্ট করারও দরকার নেই। যদি আমরা অ্যাজ এ তুমি একটা ভালো হেলথ প্রফেশন হও, তাহলে তুমি পেশেন্টকে শুধু কেন টেস্টের জন্য টাকা খরচ করাবে? দরকার নেই। তুমি তাকে ব্লাড প্রেশার মাপবে। তাহলে আমরা বলি না বিপি, তাহলে বিপি মাপলে এখন তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে বলো তো নর্মাল বিপি কত, এটা তো তোমাদের জানা উচিত। নর্মাল বিপি হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। এটা তো নর্মাল, এটা তো সবাই জানে। কিন্তু তোমাদের কোশ্চেন হবে কখন আমরা ডাকে হাইপারটেনশনে ডিফাইন করব? যখন এটা 130 অ্যাবভ চলে যাবে, 130, আর এটা 90 অ্যাবভ চলে যাবে মিলিমিটার অফ মার্কারি, তখন আমরা বলবো যে পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করেছে। তাহলে হচ্ছে এবার এটা আবার ভ্যারি করে, অনেক ক্ষেত্রে ভ্যারি, কারণ হচ্ছে আমি একটু ইয়াং, বা অনেকের ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে এজ হয়েছে, তার ক্ষেত্রে বেশি হতে পারে, কিন্তু সেটা এতটাও বেশি নয় যে দেখা যাচ্ছে নেগলিজেন্সি করছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না, মেডিসিন নিচ্ছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, এগুলো। এটার ট্রিটমেন্টটাকে আমরা এই জায়গাটায় এসে পড়বো, লেভেল অফ প্রিভেনশন। বাট তাও আমি এখানে ট্রিটমেন্ট বলছি আমরা কি দিই, আমরা বিটা ব্লকার দিতে পারি, আমরা ল্যাবিটোরল দিতে পারি, তাহলে এই মেডিসিনসগুলো আমরা দিতে পারি, তোমাদের মেডিসিনের নাম দরকার নেই। কিন্তু তোমরা জানবে যে ব্লাড প্রেশার আমরা কখন বেশি হলে বিপি কখন বেশি হলে আমরা তাকে হাইপারটেনশন বলছি, তখন হচ্ছে আমরা 130 ওপরে গেলে আমরা তাকে আমরা বলবো যে একটা ডায়াবেটিসের পেশেন্ট। তাহলে আমার জন্য কোনো টেস্টের দরকার নেই। যদি মনে করো যে না আমার ইচ্ছা যাচ্ছে আরো টেস্ট করতে, তখন পরে ফার্দার, বাট ইনিশিয়ালি এই টেস্টটাই আমরা করি। এবার আসো ডায়াবেটিস। এই ডায়াবেটিসের ক্ষেত্রে তুমি কি টেস্ট করাবে? আমরা সচরাচর বলি না যে আমাদের যারা বয়স্ক আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার্সগুলো আছে তারা বলে না যে রক্তে চিনি বেড়ে গেছে, তাহলে রক্তে চিনি বেড়ে গেছে মানে রক্তের চিনিটাকে আমাদের ডিটেক্ট করার দরকার নয়। তাহলে আমরা ব্লাড সুগার পরীক্ষা করার জন্য কি করি? ব্লাডের পরীক্ষা করি না, ব্লাড স্যাম্পল কালেকশন করবো না। ব্লাড স্যাম্পল কালেকশন করে কি করব? প্রথমে আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ মাপবো। ফাস্টিং স্টেট, ফাস্টিং মানে হচ্ছে কি খালি পেটে মানে পেশেন্ট তোমার কাছে সকালবেলায় যাবে, বা তোমার কাছে হেলথ দরকার, তুমি একজন ল্যাব টেকনিশিয়ান, তুমি গেলে এবং সকালবেলায় ব্লাড নিয়ে নিলে, তারপরে আবার কখন নেবে? শুধু একটা টেস্টে কি আর ডায়াবেটিস প্রমাণ হবে নাকি? তাকে আবার তোমাকে 2 আওয়ার্স আফটার নিতে পারো, 2 ঘন্টা পরে, এবং সেটা 2 ঘন্টা পরে কি খাবার পরে, এমন নয় যে খালি পেটে। আবার খালি পেটে তো তুমি নিয়ে নিয়েছো, 2 ঘন্টা পরে আবার তুমি হচ্ছে টেস্ট করাবে, এবং এই টেস্টটা করানোর পরে দুটো টেস্টকে কম্পারিজন করে দেখবে, এবং তোমার হচ্ছে ডায়াবেটিসটাকে তুমি পরিমাপ করবে। এখন বলো যে তুমি এই দুটো রোগের ক্ষেত্রে আমি তোমাকে কোনো মেডিসিন বলবো না যে তুমি মনে রাখো, মেডিসিন মনে রাখার দরকার নেই। আমি তোমাকে বলবো তুমি আমাকে একটা ওয়ে বলো যার মাধ্যমে এই রোগগুলোকে ট্রিট করা যায়। তোমরা সবাই মাথায় খুলে রাখো যে নন কমিউনিকেবল ডিজিজ আসলেই তোমাকে একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে একটা ট্রিক 3D। 3D কি? 3টে ডি। তাহলে 3টে ডি দিলেই তোমার এই নন কমিউনিকেবল ডিজিজগুলো মোটামুটি তুমি একটা প্রিভেনশনের দিকে নিয়ে আসতে পারো, বা তুমি ট্রিটমেন্টের দিকে নিয়ে আসতে পারো। প্রথম ডিটাই হচ্ছে ডিসিপ্লিন।
এই সমস্ত পেশেন্টগুলোকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিনটা কেমন? অতিরিক্ত ওভার খাওয়া যাবে না, অতিরিক্ত ঘুমানো যাবে না, অতিরিক্ত কম হাঁটাচলা করা যাবে না, তাকে বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, সারাদিন ফোন ঘাঁটা যাবে না, এই সমস্ত যে লেস উল্টাপাল্টা কাজ এগুলো করা যাবে না। তাহলে প্রথম ডিটা আমরা কি পেলাম? পেশেন্টকে ডিসিপ্লিন হতে হবে। তুমি পেশেন্টসকে বলবে যে তুমি ডিসিপ্লিন, আপনি আগে ডিসিপ্লিন হন। ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন, কারণ হচ্ছে পেশেন্ট যদি ডিসিপ্লিন না হয় সে কোনোদিনও সুস্থ হবে না। যতই তুমি মেডিসিন দাও, যতই তুমি তার ট্রিটমেন্ট করো, সে কখনো সুস্থ হবে না। তাকে ডিসিপ্লিনটা কি হতে হবে? সকালবেলায় উঠে তাকে দৌড়তে হবে বা তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, তাকে অতিরিক্ত ওভার স্লিপ করা যাবে না, ওভার খাওয়া যাবে না, তারপরে হচ্ছে তাকে কি করা যাবে না, অতিরিক্ত সারাদিন এই যে মোবাইল ঘাটছে, এই করছে ওই করছে, এগুলো করা যাবে না। তাকে একটা ডিসিপ্লিন মানুষ হতে হবে, যে তোমাকে একটা এমন লাইফ লিড করতে হবে যাতে করে তার শরীরের মধ্যে এক্সট্রা ক্যালোরিজ না জমে, অতিরিক্ত খাবারের যে শক্তি সেটা যেন না জমে। সেকেন্ড ডি হচ্ছে ডায়েট। ডায়েট মানে কি? ডায়েট মানে এখন হচ্ছে সে চাইলেই যে প্রত্যেকদিন আমি চিকেন খাবো, আমি প্রত্যেকদিন মাটন খাবো, আমি প্রত্যেকদিন বিরিয়ানি খাবো, এগুলো করা যাবে না। তার ক্ষেত্রে কি করতে হবে? তাকে একটা ডায়েট চার্ট মেনটেন করতে হবে। আমরা এটাকে বলি যে 6 টাইম একটা ডায়েট আমরা বলি, যে 3 টাইম হেভি মিল, 3 টাইম লাইট মিল। এটা কেমন ডিস্ট্রিবিউশন হবে? মেলের ডিস্ট্রিবিউশনটা এমন হবে যে প্রথমে সে সকালবেলায় একটা ঘুম থেকে উঠে একটা লাইট খাবার খেলো, তারপরে 2 ঘন্টা পরে একটা একটু হেভি খাবার খেলো, তারপরে দুপুরে ভাত খেলো, ভাত খাওয়ার পরে একটু বিকালের দিকে একটা লাইট খাবার খেলো, সন্ধ্যাবেলায় একটু যদি লাইট খাবার খায় খেলো, তারপরে রাত্রে ভাত খাবে। তাহলে কি মানে রাতে যেটা খায় সে যেটা প্রেফারেবল, সে রুটিও খেতে পারে। তাহলে কি হলো? 6টা টাইমস মিল, একটা ব্যালেন্স ডায়েট। এই যে ব্যালেন্স ডায়েট ব্যাপারটা তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটাও দিয়েছিল যে ব্যালেন্স ডায়েট কি? ব্যালেন্স ডায়েট মানে কি? মানে হচ্ছে যে একটা মেনটেনেন্স করে খাবে সে, এরকম না যে হোয়াট এভার আমার মন গুলো আমি খেয়ে নিলাম, আমি প্রত্যেকদিন বিরিয়ানি খাচ্ছি, আমি এখন হোস্টেলে থাকি, আমার ইচ্ছা যাচ্ছে আমি বিরিয়ানি খাবো, খেয়ে নিলাম, তাই না? টাকা থাকলে সমস্ত কিছু খেতে হয় না, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। তাহলে গেল, তাহলে আমাদের ডি এর দুটো ডি আমরা করে এসেছি কি? প্রথমে আমরা ডিসিপ্লিন করলাম পেশেন্টকে, তারপরে তাকে বললাম ডায়েট নেওয়ার জন্য, এবং ডায়েট হয়ে গেল। ডায়েট হওয়ার পরে আমি তাকে বলবো যে এবার ড্রাগ প্রথমেই ওষুধ দেওয়া যাবে না, তাই না? তাহলে আমাদেরকে এইবার ড্রাগ দেবে। এবার তুমি হোয়াট এভার, তোমার ডায়াবেটিসের জন্য তুমি ডায়াবেটিসের ড্রাগ দাও, তুমি হাইপারটেনশনের জন্য হাইপারটেনশনের ড্রাগ দাও, তাহলে হয়ে গেল পেশেন্টের আমার ট্রিটমেন্ট কমপ্লিট। ওকে, তাহলে আমরা একই সঙ্গে দুটো ডিজিজ পড়ে গেলাম। এখন যদি তোমাদেরকে আমি বলি একটা কোশ্চেন্স, যে তোমাদের একটা কোশ্চেন্স দিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ এ নন কমিউনিকেবল ডিজিজ। এখানে অপশনে তোমাদেরকে দিয়ে দিয়েছে ম্যালেরিয়া, টিউবারকুলোসিস এবং এন্টেরিক ফিভার, আর তার সঙ্গে দেওয়া আছে হাইপারটেনশন। তাহলে তোমরা পিক করবে কোনটা? হাইপারটেনশন, তাই না? খুবই ইজি। আবার এটাও দিতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ এ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ এক্সাম্পল অফ নন কমিউনিকেবল ডিজিজ। এখন নন কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পলের মধ্যে ওখানে দেওয়া আছে যে বললো হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ক্যান্সার। এই তিনটেই কিন্তু কি ধরনের ডিজিজ? নন কমিউনিকেবল ডিজিজ। এবং ওখানে দিয়ে দিল তোমার ডেঙ্গু। তাহলে তুমি ডেঙ্গু পিক করবে, কারণ ওখানে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনসটাকে আগে ভালো করে পড়বে। কোশ্চেনসটা এটা বলছে যে এর মধ্যে থেকে কোনটা নন কমিউনিকেবল ডিজিজ নয়। অপশনে কি দেওয়া আছে? অপশনে দেওয়া আছে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস এবং ক্যান্সার, তিনটা দেওয়া আছে, এবং 4 নম্বর অপশন দেওয়া আছে ডেঙ্গু। তাহলে তুমি ডেঙ্গুটাকে পিক করবে। কোশ্চেনসটাকে ভালো করে পড়াটাই দরকার, কারণ তোমার র্যাঙ্ক 1-2 নাম্বারে এদিক ওদিক হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। তাহলে গেল, এবার আসো আমার নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে আমাদের মোটামুটি এই পোর্শনটা আমরা শেষ করলাম। ফার্দার কোয়ারিজ যদি তোমাদের থাকে তোমরা গ্রুপে অবশ্যই কোশ্চেন্স করবে, আমরা তোমাদের অবশ্যই রেসপন্স করব। ওকে, নাও এবার আমাদের যেহেতু এই টপিকটা শেষ, এবার হচ্ছে আমরা প্রিভেনশন করব। প্রিভেনশন আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা কি কি জিনিস পড়বো, তার মধ্যে আমরা কি কি বলেছিলাম, তার মধ্যে আমরা বলেছিলাম কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আমরা শেষ করে আসলাম। এবার আসো প্রিভেনশন, লেভেল অফ প্রিভেনশন, এবং থাকলো হেলথ কেয়ার সিস্টেম। এই দুটোই আজকের আমাদের শেষের দিকে। তাহলে লেভেল অফ প্রিভেনশনে আমরা কি করি? লেভেল অফ প্রিভেনশন ব্যাপারটা আগে তুমি ওয়ার্ডটাকে বোঝো, যে প্রিভেনশন কেন, প্রিভেনশন কিসে থেকে প্রিভেনশন। এইখানে যেহেতু হেলথ রিলেটেড কথা বলছি, সাবজেক্টটা যেহেতু হেলথ অ্যাপটিটিউড, তাহলে এখানে প্রিভেনশন কিসে? ডিজিজ প্রিভেনশন। এই ডিজিজ প্রিভেনশনটা কিভাবে করব? এই প্রিভেনশনটাকে আমরা এই যে নন কমিউনিকেবল ডিজিজটাকে আমরা কিভাবে কমাবো, তাই না? আমার যদি ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস থাকে, তাহলে আমাকে কি, আমি আমার বয়সটা যখন 40 বছর হবে তখন গিয়ে আমি ভাববো যে আমার বাবা যেহেতু ডায়াবেটিস ছিল তখন, তাহলে আমি নিজেকে সচেতন করি? নো, একদম জন্ম থেকে আমাকে সচেতন থাকতে হবে। তাহলে সেই প্রিভেনশনসগুলো এসো। এখানে আমরা প্রাইমারি শুরু করি। আমরা কি কি প্রিভেনশনস আছে দেখো। আমরা মোটামুটি যেটা জানি যে যতগুলো প্রিভেনশন আছে তার মধ্যে 4টে প্রিভেনশন আমাদেরকে, মানে 4টেই প্রিভেনশন। একটা কি? প্রিমোডিয়াল প্রিভেনশন, ওকে, প্রিমোডিয়াল প্রিভেনশন, ওকে। দেন হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন এন্ড হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন, ওকে। টারশিয়ারি প্রিভেনশন গেল। তোমরা নোট পেয়ে যাবে এগুলো, হোয়াট এভার আমি কি লিখছি ওটা কোনো ম্যাটার করে না, তোমাদেরকে সুন্দর করে গোছানো নোট আমরা প্রোভাইড করে দেবো। এখন দেখো,
তাহলে হচ্ছে এবার আমরা প্রিভেনশন গুলো যখন পড়বো তাহলে হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন। এই প্রিমোডিয়াল প্রিভেনশনের মধ্যে একেবারে ছোটবেলার প্রিভেনশন মানে হচ্ছে প্রিমোডিয়াল সেল, মানে আমাদের যে আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটাই তো প্রিমোডিয়াল সেল, তাই না? প্রিমোডিয়াল মানে কোনো আদি ব্যাপার, একটা হচ্ছে ওল্ড ভার্সন। এই প্রিমোডিয়াল ব্যাপারটা হচ্ছে সেখান থেকে এসেছে। যে প্রিমোডিয়ালটা হলো এটা যে আমার বাবার ডায়াবেটিস আছে, মানে আমার জন্মের পর থেকে আমার ফ্যামিলি বা আমার গার্জেন এটা নিয়ে কনসার্ন অ্যাবাউট দ্যাট যে আমার পরে গিয়ে ডায়াবেটিস বা হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তো তাহলে আমাকে কি করতে হবে? আমি ছোটবেলা থেকে খেলাধুলা বেশি করবো, ছোটবেলা থেকে আমি নিজেকে মেনটেন্স করবো, আমি ওভার খাওয়া দাওয়া করবো না। এটাই প্রিমোডিয়াল প্রিভেনশনের মধ্যে পড়ছে। তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন দেয় বলো তো একেবারে একেবারে ছোটবেলা থেকে আমরা কোন প্রিভেনশন করি, সেটা হচ্ছে এটা প্রিমোডিয়াল প্রিভেনশন। এখন এসো প্রিমোডিয়াল প্রিভেনশন আমরা শেষ করলাম, এখন এসো যে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে হচ্ছে যে আমি এমন কিছু করব যাতে আমার আর্লি ডায়াগনোসিস হয়ে যায়। আর্লি ডায়াগনোসিস কোনো কিছু আমি আগেই জানতে চাই যে আমার ডায়াবেটিস হবে কিনা, আমার হাইপারটেনশন হবে কিনা, আমার ক্যান্সার হবে কিনা, সেগুলো আমি আগেই জানতে পারবো। কিভাবে? আমাকে রেগুলার হেলথ চেক আপ করতে হবে। হেলথ চেক আপগুলো কারা করবে? তোমরাই করবে, তাই না? তোমরা হেলথ ওয়ার্কার, তোমরা হেলথ প্রফেশনালস, তাহলে তোমরাই করবে এই প্রাইমারি প্রিভেনশনটা। এই প্রাইমারি প্রিভেনশনটা করার জন্য তাহলে আমাকে কি করতে হচ্ছে? আমরা করতে হবে আর্লি ডায়াগনোসিস। মানে কি? আমি রেগুলার দেখা যাচ্ছে আমি একটা শিডিউল বানালাম যে হ্যাঁ আমি এখন আমার 18 ইয়ার্স মানে এজ, এই 18 বছর বয়সে এসে আমি হচ্ছে রেগুলার প্রত্যেক 6 মাস অন্তর আমি হেলথ চেক আপ করবো। এবং হেলথ চেক আপে আমি কি করব? কিছু টেস্ট করতে পারি। আমি যদি বিপি মাপি সেটাও তো একটা টেস্ট। তাহলে আমি বিপি মাপলাম, মনে করে আমি হঠাৎ করে একদিন বিপি মাপলাম, দেখলাম আমার বিপিটা বেড়ে গেছে, ব্লাড প্রেশার আমার হাই, তাহলে আমি বুঝতে পারছি এবার আমার ডেভেলপ করতে পারে। আমি নিজের সেফটিটাকে মেনটেন করলাম, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বেশি শুরু করলাম, আমি একটু মেডিকেশনসও নিয়ে নিলাম, তাহলে কি হলো? আমার আগেই হয়ে গেল। তাই এইটাই হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। মানে কি? যে আর্লি ডায়াগনোসিস এর একটা ব্যাপার চলে আসে, তাই না? আর্লি ডায়াগনোসিসের একটা ব্যাপার চলে আসে। তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন্স দেয় বলো তো যে ওখানে দিয়ে দিল উপরে যে আর্লি ডায়াগনোসিস কোন লেভেলের প্রিভেনশনে করা হয়, আর্লি ডায়াগনোসিস কোন লেভেলের প্রিভেনশনে করা হয়? প্রাইমারি প্রিভেনশনে করা হয়। ওকে, এইবার হচ্ছে এটা তো গেল, সবাই জানে। তোমাকে এখন বলতে হবে যে প্রাইমারি গেল, তাহলে এবার আমরা আসলে সেকেন্ডারি লেভেলের প্রিভেনশন। আচ্ছা, সেকেন্ডারি লেভেলের প্রিভেনশন যখন আমরা পড়বো, আরেকটা জিনিস যেটা আমরা মিস করে গেলাম সেটা হচ্ছে তোমরা ভ্যাকসিনেশন করোনি। ভ্যাকসিনেশন, এই যে ছোটবেলায় তোমাদের সবার ভ্যাকসিনেশন করানো হয়েছে না? ভ্যাকসিনেশন কি? যেমন আমরা যে ভ্যাকসিনস গুলো আমরা দিই, আমরা কি কি ভ্যাকসিন দিই? আমরা টিউবারকুলোসিসের ভ্যাকসিন দিই, আমরা হচ্ছে ডিপথেরিয়ার ভ্যাকসিন দিই, পার্টুসিসের ভ্যাকসিন দিই, আমরা টিটেনাসের ভ্যাকসিন, আরো অনেক থাউজেন্ডস অফ ভ্যাকসিনস আছে সেগুলো আমরা দিচ্ছি। আমরা এমএমআর দিচ্ছি, মিজেলস, রুবেলা, মাম্পস, এই সমস্ত ভ্যাকসিনস গুলো আমরা দিচ্ছি। তাহলে আমার কি ডিজিজ আছে যে আমার ভ্যাকসিন দেওয়ার দরকার? নো, আমার ডিজিজটা যেন না হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি। তাহলে এটাও হচ্ছে প্রাইমারি লেভেলের প্রিভেনশনের মধ্যেই পড়বে, প্রাইমারি লেভেলের প্রিভেনশন। ওকে, এটাও প্রাইমারি লেভেলের প্রিভেনশন। ওকে, তাহলে গেল প্রাইমারি লেভেলের প্রিভেনশনে। তাহলে তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন্স দেয় বলো তো প্রাইমারি লেভেলের, মানে এইভাবে কোশ্চেন্সটা দিল যে বলো তো যে ভ্যাকসিনেশন কোন লেভেলের প্রিভেনশন, এই কোশ্চেনটা দিতেই পারে যে ভ্যাকসিনেশন কোন লেভেলের প্রিভেনশন, চোখ বন্ধ করে প্রাইমারি লেভেলের প্রিভেনশন। ওকে, এবার আসো সেকেন্ডারি লেভেল প্রিভেনশন। এখন আমরা সেকেন্ডারি লেভেল প্রিভেনশনে এটা পড়বো যে সেকেন্ডারি লেভেল মানে, সেকেন্ডারি লেভেলের মানে কি হচ্ছে? আগে তোমরা প্রিমোডিয়াল পড়েছো, প্রাইমারি পড়েছো, এই দুটো রোগ না হওয়ার আগে আমার ডায়াবেটিস টোটালি ছিল না, তাও আমি নিজে এমন প্রিকশন নিয়েছি যেন আমার ডায়াবেটিস না হয়। এটাই তো এই সেকেন্ডারি টারসিয়ারি ব্যাপারটার ক্ষেত্রে পেশেন্টের অলরেডি হয়ে গেছে, আমার ডায়াবেটিস হয়ে গেছে। যখনই রোগ উল্লেখিত করে দেবে, যে যখনই তোমাকে বলে দেবে যে এর হাইপারটেনশন হয়েছে, তাহলে তুমি চোখ বন্ধ করে ভাববো ওটা সেকেন্ডারি। কারণ ওই প্রাইমারি আর প্রিমোডিয়ালের ওই রকম কোনো ব্যাপার নেই যে হচ্ছে ডিজিজ হবেই না ডিজিজ, কারণ হতে পারে। আর এই ক্ষেত্রে এই দুটো সেকেন্ডারি আর টারসিয়ারির ক্ষেত্রে পেশেন্টের অলরেডি ডিজিজ ডেভেলপ। তাহলে এই সেকেন্ডারি লেভেলে যদি কেউ নিয়ে আসে যে কেউ তোমার কাছে আসলো এবং তার ডায়াবেটিস হয়েছে, তাহলে সেকেন্ডারি লেভেলে আমরা কি করি? সেকেন্ডারি লেভেলে আমরা ট্রিটমেন্ট করব, তাই না? এইটাই হচ্ছে মেন হচ্ছে থিম। সেকেন্ডারি লেভেলে আমাদেরকে ট্রিটমেন্ট করতেই হবে। ওকে, তাহলে গেল। এইবার আসো টারসিয়ারি লেভেলে। তাহলে ট্রিটমেন্ট আমি করে দিয়েছি। এখন মনে করো একটা মানুষের ক্যান্সার হয়েছে, তাই না? এবার ক্যান্সার তো খুবই একটা ফ্যাটাল টাইপসের রোগ না, ক্যান্সার যার হয় তাই জানে যে কোন পরিমাণ ক্ষতি তার শরীরে হতে পারে। তাহলে আমাদের ট্রিটমেন্ট আমরা করেছি, কিন্তু সে একটা এমন লাইফ পেয়েছে যে সেই লাইফটা না থাকায়, ভাবো তার ওরাল ক্যান্সার হয়েছিল, আমরা সার্জারি করে তার ইসোফেগাস উড়িয়ে দিয়েছি, ওরাল ক্যাভিটির অর্ধেক কেটে বাদ দিয়ে দিয়েছি, তাই না? এখন বাদ দেওয়ার পরে সে কি খুব ইজিলি নর্মাল সোসাইটির সঙ্গে থাকতে পারবে? তার তো কিছু প্রবলেম হবে। তাহলে যখন এই লেভেলের প্রিভেনশন আসে, যে টারসিয়ারি লেভেলের প্রিভেনশন যখনই আসবে, এই টারসিয়ারি লেভেলের প্রিভেনশন তখনই হচ্ছে
তাহলে হচ্ছে আমরা প্রিভেনশন যখন পড়ছিলাম, আমরা পড়লাম প্রিমোডিয়াল প্রিভেনশন, আমরা পড়লাম প্রাইমারি প্রিভেনশন এবং আমরা পড়লাম সেকেন্ডারি প্রিভেনশন। এখন এসব টারশারি লেভেলের প্রিভেনশন। টারশারি মানে 3 নম্বর প্রিভেনশন, তাই না? একদম টারশারি মানে 3কে বোঝাই না আমরা। তাহলে এই টারশারি লেভেলের প্রিভেনশনটা কি? আমরা যখন বলছিলাম যে সেকেন্ডারি লেভেল প্রিভেনশনে পেশেন্টের ডিজিজ ডেভেলপ করে গেছে, আমি মেডিসিন দিয়েছি, ট্রিটমেন্ট করেছি, পেশেন্ট সুস্থতার দিকে। কিন্তু কিছু তো পার্মানেন্ট ডিসেবিলিটিস থাকতেই পারে। একটা ক্যান্সার পেশেন্ট, সে কি পুরোপুরি সুস্থ? আমরা বলছি হ্যাঁ সুস্থ, বাট তার যদি ওরাল ক্যান্সার হয়, তার আমার এখানে দেখা যাচ্ছে তার টাঙ্কের অনেক অংশ বা ওরাল ক্যাভিটির অংশ, ইসোফেগাসের কিছু অংশ কেটে আমরা বাদ দিয়েছি। তাহলে সেই লাইফটা পাওয়া কেমন একটা লাইফ না, সেই লাইফ পাওয়া না পাওয়া তো একই হয়ে গেল, তাই না? তাহলে এই টারশারি লেভেলের প্রিভেনশনটাই হচ্ছে সেই জায়গায় কাজে লাগবে যখন পেশেন্টের একটা পার্মানেন্ট ডিসেবিলিটি হয়ে গেছে, আমরা রিহ্যাবিলেট করবো পেশেন্টটাকে। মানে কি, একটা পেশেন্ট আমার কাছে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছিল, সে অ্যাক্সিডেন্ট করে এসছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার একটা পা চলে গেছে। এখন চলে যাওয়ার পরে আমি তাকে একটা ক্লাস দিলাম বা স্ট্রেচার দিলাম, যাতে করে সে একটা এমন লাইফ পেলো যে মোটামুটি কাজ চলে খেতে পারবে, সে একটু হাঁটতে পারছে, এদিক ওদিক যেতে পারছে। এটা কারোর চোখের ডিসেবিলিটিস ছিল, চোখে প্রবলেম হয়েছে, তার একটা চোখের অপারেশন করেছিলাম আমরা, এবং অপারেশন করার পরে সে একটা গগলস মানে একটা গ্লাস ইউজ করছে, এখন যেটা চশমা ইউজ করছে। এটা টারশারি লেভেল। কারণ কি, টারশারি লেভেল হচ্ছে রিহ্যাবিলেট করা পেশেন্টকে, রিহ্যাবিলিটেশন বলি আমরা ওটাকে। ওকে, তাহলে রিহ্যাবিলিটেশনটা যদি তোমাদের পরীক্ষার কোশ্চেনে এই ওয়ার্ডটা শোনো, মানে আমি বলি না, পরীক্ষাগুলো হচ্ছে ওয়ার্ডের খেলা, শব্দের খেলা, শব্দগুলো দিয়ে মনে রাখবে তোমরা। আর্লি ডায়াগনোসিস বললেই তোমাদের প্রাইমারি প্রিভেনশন বলবা তোমরা, তাই না? যদি কোনো জায়গায় তোমরা দেখো যে হচ্ছে তোমার ভ্যাকসিনেশন রিলেটেড কোনো কিছু দিয়েছে, তোমরা প্রাইমারি প্রিভেনশন বললো, স্ক্রিনিং রিলেটেড কোনো কিছু দিয়েছে, সেকেন্ডারি লেভেলের প্রিভেনশন। টারশারি লেভেলে যখনই আসবে তখন হচ্ছে রিহ্যাবিলিটেশন বলা হয়েছে। তাহলে রিহ্যাবিলিটেশন ওয়ার্ডটা যখনই তোমরা শুনবে, তাহলে ওটা হবে টারশারি লেভেলের প্রিভেনশন। অথবা এরকম তোমাকে একটা সিনারিও দিল এবং সেই সিনারিওতে বললো যে এই পেশেন্টটা আমাদের কাছে এসেছিলো, আমরা তার ট্রিটমেন্ট করানোর পরে দেখলাম যে তার পাটা প্রবলেম করছে এবং তার পাটা আমরা কেটে বাদ দিলাম। এখন পাটা কেটে বাদ দেওয়ার পরে তাকে লাইফ লিড করার জন্য আমরা স্ট্রেচার বলো, একটা ক্লাস বলো, তাকে আমরা দিয়েছি এবং সে ওইটা নিয়ে মোটামুটি করে খাচ্ছে, এখন একটা কাজ করতে পারে বা একটু চলাফেরা করতে পারে। এটাই। তাহলে এইটা কোন লেভেলের প্রিভেনশন? পরীক্ষার কোশ্চেন দিল, তাহলে তুমি পারবে না, এটা প্রাইমারি মানে তোমার টারশারি লেভেলের প্রিভেনশন। ওকে, তাহলে হচ্ছে আমাদের প্রাইমারি সেকেন্ডারি প্রিমিডিয়াল সমস্ত প্রিভেনশন শেষ। এবার আমরা যেটা পড়বো, তাহলে আমরা এটাকে শেষ করে দিলাম। এবার আমরা পড়বো হেলথ কেয়ার সিস্টেম। ওকে, অলমোস্ট আমরা টপিকসগুলো মোটামুটি শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম। এখন সিস্টেম কাকে বলে? সিস্টেম মানে কোনো একটা ওয়ে, যেটা হচ্ছে কি কোনো কিছু একটা সিস্টেমেটিক ওয়ে, তাই না? একটা সুন্দর পরিকাঠামো, একটা গুছানো সিস্টেম। এইটাই হচ্ছে। তো আমরা এখানে হেলথ কেয়ার সিস্টেম মানে কি, হেলথ রিলেটেড যেসব সিস্টেমসগুলো আছে সেটাকেই আমরা এখানে পড়বো। তোমরা এখনো অবধি পড়েছো না ফুড পিরামিড? ফুড পিরামিডটা কেমন হয়? একটা ত্রিভুজ থাকে, যার লোয়ার লেভেলে কারা থাকে, লোয়ার লেভেলে ফুড পিরামিড যদি আমি দেখি, তাহলে বা আমরা যদি দেখি, তাহলে এখানে কি থাকছে? এখানে কার্বোহাইড্রেটস থাকছে, আমরা বেশি খাচ্ছি কার্বোহাইড্রেট, তারপর আমরা প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, সব কিছু একটা লেভেল আছে। এই হেলথ কেয়ার সিস্টেমেও একটা পিরামিড আছে। সেই পিরামিডটা কি পিরামিড? সেটা হচ্ছে এইটা, এই যে পিরামিডটা কি? এইটা যে লেভেলসে তুমি যখন আসছো, যেটা প্রাইমারি লেভেল, মানে তুমি একটা গল্প শোনো। মনে করো তোমার বাড়িতে একজন অসুস্থ হয়েছে এবং রাত্রেবেলায় সে উঠে বলছে, রাত্রি 2টো বাজে। এখন রাত্রে 2টো বাজার পরে কি হচ্ছে যে তার চেস্ট পেন হচ্ছে। এখন তুমি দৌড়ে দৌড়ে কী করলে? তাকে নিয়ে গেলে তোমার নিয়ারেস্ট প্রাইমারি হেলথ কেয়ার যে হসপিটাল আছে সেখানে, অথবা তুমি তাকে নিয়ে গেলে কোথায়? ব্লক হসপিটাল। মানে ব্লক হসপিটালগুলো থাকে তোমার, হতে হরিহরপাড়া ব্লক হসপিটাল যদি আমরা ধরি, আমরা যদি এখন ধরি বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এগুলো আমরা ধরি, তাহলে তুমি তো প্রথমেই ধরে তাকে বহরমপুর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছ না, তোমার নিয়ারেস্ট। তাহলে নিয়ারেস্ট যেগুলো আছে সেগুলোই প্রাইমারি মানে কি? যে কোনো জিনিসের শুরু। তাহলে যে কোনো লেভেলে শুরু। একটা আমার চেস্ট পেন নিয়ে এসছে এবং তাকে আমি কোন হসপিটালে আগে পাঠাবো? তাহলে আমার এই যে হেলথ কেয়ার সিস্টেমগুলো একটা সুন্দরভাবে সাজানো গোছানো আছে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা অ্যাকর্ডিং টু সাজানো। আবার গভর্নমেন্ট ইন্ডিয়া বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, সব মিলিয়ে সাজিয়েছে ওটা। যে তোমার একটা রোগ হলো, তুমি প্রথমেই তাকে নিয়ে দৌড়বে না গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওখানে দৌড়বে না, তুমি আগে যাবে সব থেকে লোয়ার লেভেলে, সেটাকে আমরা বলি সাব সেন্টার। এই সাব সেন্টার থেকেই তোমার ট্রিটমেন্ট প্রোটোকলসগুলো আমাদের শুরু হয়। সাব সেন্টারগুলো প্রত্যেকটা, যে তোমাদের গ্রাম পঞ্চায়েত বলো বা তোমাদের ব্লক বলো, সেখানে ছোট ছোট দেখবে হেলথ একটা রুম করা থাকে। তোমরা পঞ্চায়েতে যদি কখনো যেয়ে থাকো, এখানে একটা রুম থাকে যেখানে মোটামুটি কিছু বেসিক ট্রিটমেন্টস দেওয়া হয়। সেটা ফার্স্ট এড হতে পারে, সেখানে কিছু ফ্রি মেডিসিনস হতে পারে, সেখানে ওসিপিস হতে পারে, তারপরে হতে পারে তোমার কিছু কাটা ছেঁড়া এগুলো, বা দেখা যাচ্ছে কোনো আরও ছোটোখাটো মেডিকেল রিলেটেড হেলথ সিস্টেম থাকে। এখানে সাব সেন্টার থেকে আমরা শুরু হয় প্রথমেই। তাহলে কোথায় গেল? সাব সেন্টার। তোমার নিয়ারেস্ট, তাহলে
তোমার কোশ্চেন যদি বলে যে তোমাদের হেলথ কেয়ার সিস্টেমের সব থেকে লোয়ার লেভেলে কে থাকে, লোয়ার লেভেলে থাকে সাব সেন্টার, সাবসিডি সাব ছোট ছোট একটা ব্যাপার আসছে না, তাহলে কি বলবো তোমরা সাব সেন্টার। পরীক্ষার কোশ্চেন এটা দিতেই পারে যে বলো তো যে লোয়ার লেভেলে কি থাকে, লোয়ার লেভেলে থাকে সাব সেন্টার। ওকে গেল, সাব সেন্টার ছাড়া আর কি থাকতে পারে, শুধু কি সাব সেন্টার? ইয়েস, থাকে হচ্ছে পিএইচসি, প্রাইমারি হেলথ কেয়ার। মানে তুমি যে ব্লকে আছো সেই ব্লকের যে হসপিটাল, বলে না যে হরিহরপাড়া ব্লক হসপিটাল বা বেলডাঙ্গা ব্লক হসপিটাল, এই ব্লক হসপিটালটা হচ্ছে প্রাইমারি লেভেলে। তাহলে প্রাইমারি লেভেলে দুটো জিনিস থাকে, প্রাইমারি লেভেলে থাকে সাব সেন্টার এবং প্রাইমারি হেলথ কেয়ার। ওকে, প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে হচ্ছে ব্লক হসপিটালটাকে আমরা বলি, আবার ভালো নাম হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। এখন এখানে গেলে তুমি সেখানে কি কি ফেসিলিটিস পেতে পারো? প্রাইমারি হেলথ কেয়ারে তোমার সব কিছু থাকবে না, থাকতে পারে কিছু তোমার ফার্স্ট এড রিলেটেড, থাকতে পারে একটা ছোট্ট ফার্মেসি, থাকতে পারে তোমার হচ্ছে ডটসের জন্য বা টিউবারকুলোসিসের মেডিসিন দেয়, থাকতে পারে সেখানে ছোটোখাটো নর্মাল ডেলিভারি হতে পারে। এখন কিছু কিছু জায়গায় সিজারিয়ান সেকশনও চালু হয়েছে, বাট নর্মাল ডেলিভারি মিনিমাম থাকে। এখন গেল, এবং সেখানে কিছু রেজিস্টার মেডিকেল অফিসার থাকে, একটা দুটো থাকবে, যারা হচ্ছে তোমার বেসিক ট্রিটমেন্টটা করে তোমাকে দেখা যাচ্ছে তোমার হলো ওখানে ট্রিটমেন্ট, বাস যদি না হয় তাহলে তাকে রেফারেল করতে পারে। ওকে, তাহলে প্রাইমারি লেভেলের কোশ্চেনে যদি দেয় প্রাইমারি লেভেলে কী কী থাকে, সাব সেন্টার এবং প্রাইমারি হেলথ কেয়ার। ওকে, তাহলে এবার প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা শেষ করলাম, এবার আমরা আসো সেকেন্ডারি লেভেল। এই প্রাইমারি হেলথ কেয়ার, মনে করো যে রাত্রেবেলায় যে লোকটা যে তোমার ফ্যামিলি মেম্বারের চেস্ট পেন করছিল, তাকে তুমি প্রথমে এই প্রাইমারি লেভেলে নিয়ে গেছিলে, সাব সেন্টার বলো প্রাইমারি হেলথ কেয়ারে তুমি নিয়ে গেছিলে, এবং নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে ডক্টরস বললো বা সেখানকার হেলথ কেয়ার ওয়ার্কাররা বললো যে এখানে হবে না, তাহলে আপনি একে একটু হায়ার সেন্টারে নিয়ে যান। বলে না, বলে যে নিয়ে চলে যান, আমরা পারবো না। তখন হচ্ছে তোমাকে কোথায় যেতে হবে? তখন তোমাকে সেকেন্ডারি লেভেলে যেতে হবে। সেকেন্ডারি লেভেলে কী কী থাকে? সেকেন্ডারি লেভেলে থাকে কমিউনিটি হেলথ ক্লিনিক, কমিউনিটি হেলথ ক্লিনিক। ওকে, এবং থাকে ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল বা জেলা হসপিটাল যেটাকে আমরা বলি। তোমাদের হয়তো জেলাতে সেটা নাও থাকতে পারে, কারণ তোমাদের জেলা উন্নত, তাই জন্য ডাইরেক্ট মেডিকেল কলেজ, বাট অন্যান্য জেলাতে তো আছে, যে কলেজগুলো যে জেলাতে মেডিকেল কলেজ নেই সেখানে তো আছে। তাহলে সেখানে কমিউনিটি হেলথ ক্লিনিক এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, তাহলে এখানে আমরা রেফারেল করলাম। এখন সিভিয়ারিটির ওপরে দেখা যাচ্ছে অতিরিক্ত যদি প্রবলেম থাকে, একটা সিভিয়ার লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কি তাকে কমিউনিটি হেলথ ক্লিনিকে নিয়ে যাবে নাকি? নাও, নর্মাল ক্ষেত্রে আমরা নিয়ে যাই, বাট আমরা ট্রাই করবো তাকে আরও ভালো সেন্টারে নিয়ে যাওয়াই। তাহলে এই রেফারেলস, যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি যে পেশেন্টকে রেফার করা, তোমরা শুনেন যে পেশেন্ট রেফার করা যায়, তাহলে পেশেন্ট রেফার কীভাবে হয়? পেশেন্ট রেফার মানে কি? তোমার কাছে হচ্ছে না, তুমি অন্য জায়গায় রেফার করে দিলে। এই রেফার সিস্টেমটাই এখান থেকে চালু হয় সেকেন্ডারি লেভেলে। পরীক্ষার কোশ্চেন দিতেই পারে যে রেফারেল সিস্টেম বিগেন্স ফ্রম কোন লেভেল থেকে? সেকেন্ডারি লেভেল। একদম সেকেন্ডারি লেভেলের ওপর থেকে রেফার করতে পারো। তুমি কখনো কোনো পেশেন্টকে প্রাইমারি লেভেলে রেফার করবে না, তোমার কাছে এসে তুমি ডাইরেক্ট বলবে প্রাইমারিতে যাওয়ার দরকার নেই, আপনি ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যান বা কমিউনিটি হেলথ ক্লিনিকে নিয়ে যান। তুমি কখনো বলবে না যে তুমি সাব সেন্টারে নিয়ে যান, কারণ সাব সেন্টারে বোকামো হবে। সাব সেন্টারে কোনো ফেসিলিটিস আছে? সেই পেশেন্টটাকে নিয়ে গেলে কি কোনো ব্যবস্থা হবে? হবে না। তাহলে তোমাদের যদি কোশ্চেন দেয় রেফারেল সেন্টার কোথা থেকে শুরু? সেকেন্ডারি লেভেল থেকে। তাহলে সেকেন্ডারি লেভেলে কী কী হসপিটাল আমরা থাকছে হেলথ সিস্টেমের মধ্যে? কমিউনিটি হেলথ ক্লিনিক এবং ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে আমরা গেলাম প্রাইমারি লেভেলে আমরা শেষ করলাম, সেকেন্ডারি লেভেল আমরা শেষ করলাম। এখন এসো যে টারশিয়ারি লেভেল। টারশিয়ারি মানে কি? আমাদের লেভেলের 3 নম্বর অপশনটাকে আমরা টারশিয়ারি বলছি। এই টারশিয়ারি লেভেলে তোমাদের সবার ফেভারিট, যেখানে সবাই যেতে চায়, সেটা কি? গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাই না? মেডিকেল কলেজ একটা, যদি আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, নিয়ারেস্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তাই না? তাহলে হচ্ছে এখানে কি থাকবে, কি কি ফ্যাসিলিটিস থাকবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে? তুমি যা চাও সেই ফ্যাসিলিটিস থাকবে। সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টস থাকবে, হতে পারে সেটা মেডিসিন ডিপার্টমেন্ট, জেনারেল সার্জারি ডিপার্টমেন্ট, গাইনি অবস্টেট্রিক্সের ডিপার্টমেন্ট, অর্থোপেডিক্সের ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক্সের ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট থাকবে। মানে এটা হচ্ছে সব থেকে বেস্ট, টারশারি লেভেলটা হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট। কারণ কি? এখানে তুমি গেলে, তুমি ওই রুগীটা নিয়ে গেলে, তুমি যত রাতেই যাও কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে, তাই না? এখন তাহলে গেল, যদি তোমাকে বলে যে গভর্নমেন্ট হসপিটাল, তোমাদের কোশ্চেনে যদি এটা দেয় যে বলো তো যে গভর্নমেন্ট হসপিটাল কোন লেভেলের হেলথ সিস্টেমের মধ্যে পড়ছে, চোখ বন্ধ করে টারশারি লেভেলের। গভর্নমেন্ট হসপিটাল তো একটু স্পেশাল না? তাহলে আমরা একটু স্পেশাল জায়গাতে রাখবো, একটু বেশি হায়ার স্টেজে রাখবো। এখান অবধি শেষ, টারশারি, প্রাইমারি, সেকেন্ডারি, এইগুলো সব শেষ। এখন আর একটা জিনিস হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল। এটা অনেক ক্ষেত্রে আমরা এই সিস্টেমের মধ্যে ইনক্লুডেড করতেও পারি, যদি কোশ্চেন একটু কমপ্লিকেটেড করে দেয়। এবং কমপ্লিকেটেড করার পরে তোমাকে বললো যে এই কোভিড তোমাদের হচ্ছিল না, করোনা যখন হচ্ছিল, তখন একটা হসপিটালে পাঠাচ্ছিল, সেই হসপিটালের নাম হচ্ছে আইডি হসপিটাল। এই আইডি হসপিটালের ফুল ফর্ম কি? ইনফেকশনাস ডিজিজ হসপিটাল। মানে সেখানে ওই রোগগুলোকে প্রিভেন্ট করা হয়। আমি যদি তোমাদের এখন বলি,
তোমরা অনেক ক্ষেত্রে যাদের ক্যান্সার হয় তারা যায় না চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, এখানে কি ট্যাগলাইন দেওয়া আছে বলো তো, ক্যান্সার, সেখানে শুধু ক্যান্সারেরই ট্রিটমেন্ট হয়। তাহলে এগুলো হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল। আমি যদি তোমাকে বলি বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, মেনলি এখানে কি হয়, হার্টের ট্রিটমেন্ট হয়। আমি যদি তোমাকে বলি টাটা ক্যান্সার হসপিটাল, তাহলে কি সেখানে স্পেশালি ওই ক্যান্সার রিলেটেড বেশি ফোকাস করছি আমরা। তাহলে এগুলোকে আমরা সুপার স্পেশালিটি বলি না, টপে কে থাকবে তাহলে সুপার স্পেশালিটি। মনে করো একটা পেশেন্টের ক্যান্সার হয়েছিল, সে এই লেভেলে মানে করেছে, যতটা করার করেছে, তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বা তোমার মালদা মেডিকেল কলেজ যতটা পারার করেছে, এবার পাচ্ছে না আর, সে কোথায় রেফার করবে? তাকেও তো একটা রেফার করার ব্যবস্থা থাকার দরকার, যেখানে শুধু ওই পেশেন্টগুলোকে ট্রিট করি। তাহলে সেটাই হচ্ছে তোমার সুপার স্পেশালিটি হসপিটাল। তাহলে কোশ্চেন্স কীভাবে আসবে আমি তোমাদেরকে ছোট্ট করে একবার বলি। তোমাদের কোশ্চেন্সটা এইভাবে দেবে যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল বা কোনো একটা স্পেশাল হসপিটালকে মেনশন করে, অথবা আইডি হসপিটাল বা ইনফেকশন ডিজিজ হসপিটাল, এটা কোন লেভেলের প্রিভেনশন। এবার তোমরা বলতে পারো তো স্যার তো বলেছিল যে হসপিটাল মানেই বা গভর্নমেন্ট কলেজ মানেই হচ্ছে টারশারি। নো, এটা ট্রিকি কোশ্চেন্স। এটাই হচ্ছে সুপার স্পেশালিটি লেভেলের, যেটা টারশারির ওপরে। এটা আর তোমাকে যদি নর্মালি বলে যে গভর্নমেন্ট হসপিটাল কার আন্ডারে, তাহলে তুমি বলবে যে এটা টারশারি লেভেলের আন্ডারে। বাট যদি তোমাকে না বলে এরকম, বা তোমাকে একটু স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটু মানে ঘাটানোর চেষ্টা করে, তখন হচ্ছে এই কোশ্চেনটা দেবে। ওকে, তাহলে আমরা এবার তোমাদেরকে আমি একটু ছোট্ট করে রিক্যাপ করে দেবো। সেটা হচ্ছে আমরা প্রাইমারি লেভেলে কি পড়লাম, প্রাইমারি লেভেলে আমরা পড়লাম সাব সেন্টার, প্রাইমারি লেভেলে আমরা পড়লাম প্রাইমারি হেলথ কেয়ার। তারপরে আমরা সেকেন্ডারি লেভেলে কি পড়লাম, সেকেন্ডারি লেভেলে আমরা পড়লাম কমিউনিটি হেলথ ক্লিনিক এবং ডিস্ট্রিক্ট হসপিটাল। আরেকটা কোশ্চেন তোমাদেরকে আমি বলেছিলাম যে এই রেফারেল সিস্টেমটা কোথা থেকে চালু হয়, রেফারেল সিস্টেম চালু হয় সেকেন্ডারি লেভেল থেকে। তারপরে আমরা কি পড়লাম, টারশারি লেভেল। টারশারি লেভেলের মধ্যে আমরা একদম প্রথমেই যেটা মনে আসবে গভর্নমেন্ট হসপিটাল, টারশারি লেভেলে গভর্নমেন্ট হসপিটাল থাকছে। এখন দেখা যাচ্ছে যদি সুপার স্পেশালিস্ট যখনই আসবে, তখন কোনো একটা স্পেসিফিক ডিজিজকে ইন্ডিকেট করবে, তাই না? যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন, এখানে কি কিডনিকে মেনলি কিডনি রিলেটেড ট্রিটমেন্টসগুলো হচ্ছে, তাহলে ওটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে পড়বে। ওকে, তো আজকের আমরা যেসব টপিকসগুলো নিয়েছিলাম সেটা মোটামুটি আমরা শেষ করলাম। কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, লেভেল অফ প্রিভেনশন অ্যান্ড হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম। এখন এই চারটে টপিকস আমার মতে বলে তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, তুমি আমাদেরকে ডাইরেক্ট গ্রুপে এইগুলো নিয়ে আমাদেরকে কোশ্চেন্স করো, আমরা তোমাদের সলভ করার জন্য 24/7 অ্যাভেলেবেল। তোমরা যেন একটা ভালো র্যাঙ্ক করো, তোমরা যেন একটা আমাদেরকে গভর্নমেন্ট র্যাঙ্ক দেখাতে পারো, সেটার জন্যই আমরা টিচার্সরা বলো, গাইডেন্স ওয়ার্ল্ড বলো, তোমাদের সঙ্গে সব সময় আছি। তোমাদের যে কোনো কোয়ারি, যে কোনো কোশ্চেন্স তোমরা আমাদেরকে ডিরেক্ট আস্ক করতে পারো। সো এটার জন্য, এবং নেক্সট যে টপিকসগুলো বাকি থাকছে সেগুলো আমরা একটা দিন নিয়ে বসবো এবং সেগুলোকেও তোমাদেরকে পড়ানো হবে। এবং পিডিএফসের জন্য টেনশন করার দরকার নেই, আমি পিডিএফ তোমাদেরকে পাঠিয়ে দেবো। পিডিএফ তোমরা এই যত কিছু হয়েছে পিডিএফ পেয়ে যাবে। তোমরা মেনলি যেটা করবে, এই লেকচারটা শোনো। বলে না যে বেদের আগের নাম ছিল শ্রুতি, কারণ কি, বেদ কোনো লিখিত ছিল না, বেদকে শুনে শুনে মনে রাখতে হতো, তাই না? এটা তো আমরা সবাই ছোটোবেলায় শুনেছি না? এটাও ব্যাপারটাই, তোমরা খালি শোনো একটা গল্প। আমি যে তোমাদের যতটুকু টাইম লেকচারটা নিয়েছি বা ক্লাসটা নিয়েছি, সেটুকুতে তোমরা শুধু আমাকে শোনো, হোয়াট এভার যেটাই বলেছি সেটা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে, গল্পের মতোই করে আছে, ভালো লাগবে, এবং দেন পিডিএফটা পড়বে, দেখবে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবং যখনই তুমি হেলথ অ্যাপটিটিউডের এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করতে পারবে না, তুমি দেখবে তোমার র্যাঙ্ক সবার থেকে 10 হলেও আগিয়ে যাবে, তুমি 5-10 নাম্বার হলেও বেশি পাবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।